আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর পথের গল্প। ভার্সিটির প্রথম দিনে যে কোনো ছেলের হাতে দাবাং মার্কা চর খেয়ে মানসম্মান খোয়াতে হবে ভাবিনি কখনো। আমি নওশিন রোদেলা। পরিবারের ছোট মেয়ে হওয়ায় চর থাপ্পড় নামক বস্তুগুলো আমার কপালে খুব কমই জুটেছে। যেখানে বদ্ধ ঘরে একটা থাপ্পড়েই আমার মুখ চোখ লাল হয়ে ওঠে, সেখানে ভার্সিটির মেইন গেটে কোনো ছেলের হাতে থাপ্পড় খেয়ে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছি ভাবতে কান্না পাচ্ছে আমার। শুধু কান্না নয়, ভীষণ রকম কান্না, সে সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলি। অসভ্য ছেলে একটা। এসব ছেলের জন্যই আজ বাংলাদেশের রসাতলে। রাগে ফুঁসতে ফুঁসতে বলেই উঠলাম, এই এই আপনি আমায় মারলেন কেন? হাউ ডেয়ার ইউ! আপনি আমায় মারলেন কেন সেটা আগে বলুন, তারপর না হয় আমি বলছি। কথাটা বলে নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ালো ছেলেটার ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে ব্যাপক মুডে আছে। দরকার পড়লে আরেকটা চর বিনা দ্বিধায় বসিয়ে দিতে পারে আমার গালে। কিন্তু আমিও তো ছেড়ে দেওয়ার পাত্রী নই। আমাকে চর মেরে চলে যাবে তা আমি কিছুতেই হতে দিতে পারি না, ইম্পসিবল। কিন্তু কি বলবো সেটাও বুঝতে পারছি না। পেটে কথার পসরা সাজানো থাকলেও গলার কাছে এসে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছে কথাগুলো। ব্যাপারটা ব্যাপক বিরক্তিকর এবং আমিও তাতে চরম রকম বিরক্ত। আমার বান্ধবী চিত্রার সাথে গল্প করতে করতে ভার্সিটির গেটে পা রেখেছিলাম কিছুক্ষণ আগে, কিন্তু ভাগ্য নামক জিনিসটা যে এইভাবে বেইমানি করবে বুঝতে পারিনি। তাই তো ভাগ্যের চক্রান্তে নিজের প্লাজোর সাথে পা লেগে উল্টে পড়লাম মুহূর্তেই। শুধু উল্টে পড়লেও মানসম্মান কিছু বাঁচলেও বাঁচত, কিন্তু পড়লাম কোথায়? একদম এই খাটাসটার উপর। আর সে আমায় সামলাতে না পেরে আমাকে নিয়ে একদম নিচে। বিনা টিকেটে সবাইকে বাংলা রোমান্স দেখিয়ে উঠে দাঁড়িয়েই ব্যাটাকে দিলাম এক থাপ্পড়। ছেলেটা গালে হাত দিয়ে অবাক। আমার দিকে তাকাতেই আমার হার্টবিট মুহূর্তেই হাজার গতিতে ছুটতে লাগলো। চোখগুলো যেন আটকে গেছে ছেলেটার চোখে মুখে। ছেলেটা কি সত্যি এতটা সুন্দর, নাকি আমার কাছে এতটা সুন্দর লাগছে ঠিক বুঝতে পারছি না। তবে এটা ঠিকই বুঝতে পারছি 18 বছরের রেকর্ড ভেঙে আজ আমি কারো ওপর ক্রাশড। কিন্তু এই ক্রাশ বেশিক্ষণ টিকল না। ওনার হাতের ভুবন কাঁপানো থাপ্পড় খেয়ে ক্রাশটা হজম হয়ে গেল মুহূর্তেই। পাশে ছেলেটার বাজখাই গলায় ভাবনার প্রহর কাটিয়ে ভ্রু কুঁচকে তাকালাম। ভাই আপনি যান, এই মাইয়ারে আমরা দেখতেছি। দেখা তো মনে হয় ফার্স্ট ইয়ার, আগে তো কখনো দেখি নাই ভার্সিটি চত্বরে। কথাটা শুনে মুচকি হেসে আমার দিকে এগিয়ে এলো ছেলেটি। হাজার সাহস দেখালেও ওনাকে এগিয়ে আসতে দেখে পিছিয়ে গেলাম কয়েক পা। গেটের পায়ে লেগে দাঁড়াতেই এক হাতে পথ আটকে আমার উপর ঝুঁকে পড়লেন উনি। এতক্ষণে বুঝতে পেরেছি মারাত্মক রকমের ভুল করে ফেলেছি আমি। এরা নিশ্চয় ভার্সিটির সিনিয়র ভাই। ভার্সিটির র্যাগিংয়ের কথা অনেক আগেই শুনেছি, আর এত কাহিনীর পর আমার উপর কত ডিগ্রি অত্যাচার করা হবে তাও বেশ আন্দাজ করতে পারছি। উনি আমার দিকে আরো ঝুঁকে এসে বলে উঠলেন, ফার্স্ট ইয়ার তবু এত তেজ? আরো কিছু বলতে যাবেন তার আগেই পেছন থেকে একটা ছেলে বলে উঠল, শুভ্র তোকে প্রিন্সিপাল স্যার ডাকে। কথাটা কানে যেতেই ঘাটটা হালকা বাঁকিয়ে ভ্রু কুঁচকে বলে উঠল সে, কেন? নবীনবরণের অনুষ্ঠান নিয়ে কিছু বলবে মেবি। ও হ্যাঁ, রাজ্জাক স্যার বলেছিল আমায়। ওকে চল। কথাটা বলে আমার দিকে তাকিয়ে বাম হাতে রাখা সানগ্লাসটা পড়তে পড়তে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে উঠলেন, তোমায় তো আমি পরে দেখে নেব, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ক্যান্টিনের এক কোণে বসে পা দুলাচ্ছি আর কফি খাচ্ছি। আশেপাশে যে আমায় নিয়ে ফিসফাস হচ্ছে তাও বুঝতে পারছি। এদিকে চিত্রা গাল দুটোকে কলা গাছের মতো ফুলিয়ে অফ মেরে বসে আছে। এমন ভাব করছে যেন তার সদ্য বিবাহিত জামাই বাসরের আগেই ভেগে গেছে। তোর কি হয়েছে, এভাবে গাল ফুলিয়ে বসে আছিস কেন? ভ্রঙ্কচকে জিজ্ঞেস করলাম। কি করব শুনি? এটা তুই কি করলি বলতো? আমি আবার কি করলাম? কিছুই করিসনি। সকালে এমন একটা ঘটনা ঘটিয়ে এখন নিশ্চিন্তে কফি খাচ্ছিস, কেমনে পারিস তুই? আরে কি এমন করেছি বলতো? একটা থাপ্পড়ই তো মেরেছি। শোন, ওই ছেলেকে গণধোলায় দিতে পারলে শান্তি পেতাম। ভেবে দেখ কত বড় সাহস, আমায় মারে। তার আগে নিজে গণধোলাই থেকে বাঁচ, তারপর না হয় ওনাকে নিয়ে ভাবিস। মানে সিম্পল। উনিকে জানিস? কেন রে, উনিকে প্রধানমন্ত্রী বলা? না, তবে তার থেকেও কম না। উনি হলেন পলিটিক্যাল লিডার, তার সাথে ক্লাস টপার। একটু নড়ে চড়ে বসে ওনার ডিপার্টমেন্টে এই 35 বছরে উনি একমাত্র CGPA 4 পেয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন। 35 বছরের রেকর্ড ভেঙে চুরমার করে নতুন ইতিহাসটা তিনিই তৈরি করলেন। এবার পলিটিক্স পড়াশোনা দুটো একসাথে কিভাবে কভার করেন কে জানে। এখন মাস্টার্স করছেন, যে কোনো সময় ইউনিভার্সিটিতে টিচার হয়ে যেতে পারেন। প্রফেসরদের ফেভারিট স্টুডেন্ট, ছেলেদের ফেভারিট বড় ভাই, আর মেয়েদের ক্রাশ আইকন। বন্ধুদের কথা না হয় বাদই দিলাম। সো এবার বল, গণধোলায় কে খাবে, তুই নাকি সে? চিত্রার কথায় এবার চিন্তা বাবাজি আমার মাথায় বেশ কড়াকড়িভাবে চড়ে বসলেন। সত্যি তো,
ভার্সিটির পপুলার ছেলেকে চর মেরেছি, ব্যাপারটা নিঃসন্দেহে ভয়ানক দুঃসাহস। কিন্তু আমি কি করে জানবো সে এত পপুলার? একটা সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঘুরলেই তো পারে, যত সব। কিছুক্ষণ চুপ থেকে শুকনো গলায় একটা ঢোক গিলে নিয়ে বলে উঠলাম, তুই জানলি কিভাবে এত সব কাহিনী? আপুর কাছে শুনেছি। আপু তো এই ভার্সিটিতে পড়ে, আর উনি আপুরও ক্রাশ। আম অলসো ক্রাশড অন হিম। রোদ। আমি চিত্রার দিকে একবার অসহায় দৃষ্টিতে তাকিয়ে কফি খাওয়ায় মন দিলাম। ঠিক তখনই সেই সাদা বিলাই আমাদের শ্রদ্ধেয় শুভ্র ভাইয়া এসে চেয়ার টেনে ঠিক আমার মুখ বরাবর বসে পড়লেন। তার সাথে আরও 7-8 জন ছেলে মেয়ে ঘিরে বসলো আমাদের। এর মধ্যে 5 জন ছেলে আর 2 জন মেয়ে। এদের হাবভাবে দেখে বোঝা যাচ্ছে এরা আমায় বাস দিতে এসেছে। আমি শুকনো গলায় কয়েকটা ঢোক গিলে চারপাশে তাকাতে লাগলাম। উদ্দেশ্য কোনো ফাঁকফোকর পেলেই দৌড় লাগাবো, কিন্তু সেটা যে নিতান্তই নিরাশা তা বুঝতে বাকি রইল না আমার। চিত্রার দিকে তাকিয়ে দেখি তার মুখও ফ্যাকাশে হয়ে এসেছে। দেখে বোঝা যাচ্ছে বেচারি ব্যাপক ভয় পেয়েছে। আমিও যে কম পেয়েছি তা না, কিন্তু এদের কাছে নিজের ভয়টাকে কিছুতেই প্রকাশ করতে চাচ্ছে না। তাই অসীম সাহস নিয়ে বলে উঠলাম, কি ব্যাপার? কোনো ব্যাপার না, শয়তানি হাসি দিয়ে বলল। তাহলে আমাদের মতো মাসুম মেয়েদের এভাবে ঘিরে বসেছেন কেন? আমার কথায় সবকটা হুহা করে হেসে উঠল। ওদের মধ্যে ফর্সা করে একটা ছেলে বলে উঠল, দোস্ত এরা নাকি মাসুম, তো এই মাসুম বান্দিদের নিয়ে কি করা যায় বলতো? বাঁকা হেসে বলল, সাহেল তোর কি মনে হচ্ছে না আমাদের ব্যাপারটা সেলিব্রেট করা দরকার? আমরা যে কতটা লাকি সেটা তো ভার্সিটির সবাইকে জানাতে হবে। 2টা মাসুম ধোয়া তুলসী পাতা পেয়ে তো আমরা ধন্য, কি বলিস? অবভিয়াসলি দোস্ত, আমাদের লাক দেখে আমার এত খুশি লাগছে যে খুশির চোটে আইটেম সং দেখতে ইচ্ছে করছে। পাশের ছেলেগুলো চেঁচিয়ে উঠল। তার মানে সাহেল নামক ছেলেটার সাথে তারাও একমত। আমি ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না এরা আমার সাথে ঠিক কি করতে চাইছে এবং কতটুকুই বা করতে চাইছে তা আমার বোধগম্য হচ্ছে না। তবে এটা বুঝতে পারছি ভয়ঙ্কর কিছু একটা ঘটবে আমার সাথে, আর তা এখনই। চিত্রা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছে সে যে কোনো সময় ভ্যা ভ্যা করে কেঁদে উঠবে। আমি চোখটা সরিয়ে সামনের দিকে তাকালাম। ভয়ে একটা ছোঁয়াচে রোগ। কারো হাসি দেখলে যেমন হাসি পায় ঠিক তেমনই কাউকে ভয় পেতে দেখলে, কাঁপাকাঁপি করতে দেখলে নিজের মধ্যেও একটা কাঁপাকাঁপি ভাব চলে আসে। তাই এই মুহূর্তে চিত্রার দিকে না তাকানোটাই উত্তম বলে আমি মনে করছি। ভাবনার সুতো কেটে পাশের টপস জিন্স পরা মেয়েটার কথা বলে ওঠায় চোখ ঘুরিয়ে বাম পাশে তাকালাম। মেয়েটা বেশ গোছালো। বাঙালি মেয়েদের দেখলেই এক অজানা কারণে মনে হয় না, হয়তো শাড়িতেই মেয়েটাকে বেশি সুন্দর লাগবে। কিন্তু আশ্চর্যকর বিষয় হলো এই মেয়েটাকে দেখে আমার তেমন কিছু মনে হচ্ছে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে শাড়ি নয়, এই ড্রেসটাতেই তাকে বেশি মানিয়েছে। এই ড্রেসটা না পরলে যেন মেয়েটাকে মানাতো না। এটাই তার জন্য সর্বোচ্চ পোশাক। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলে উঠল, শুভ্র তুই আমাদের লিডার, তো আমাদের সামান্য ইচ্ছে পূরণ করবি না? বেচারা সাহেল আইটেম সং দেখতে চাচ্ছে, সো তোর উচিত ব্যবস্থা করা। দেখ না ছেলেটার মুখটা কি শুকিয়ে গেছে। কথাটা বলেই সবাই একসাথে হেসে উঠল। সবাইকে চুপ করার ইশারা করে শুভ্র ভাইয়া সানগ্লাসটা খুলে টেবিলে রেখে শয়তানি হাসি দিয়ে বলে উঠল, অবভিয়াসলি নীলি, তোরা চাইবি আর আমি পূরণ করব না? তাই কি করে হয়? তাছাড়া আজ তো গ্র্যান্ড সেলিব্রেশনের দিন। এত ইনোসেন্ট 2টা বাচ্চা পেয়েছি যারা নাকি গেট দিয়ে ঢুকতে সিনিয়রের গায়ে হাত তোলে। ভাবা যায় সেলিব্রেশন তো হবে দোস্ত। কথাগুলো আমার দিকে তাকিয়ে বলেই জোরে জোরে চেঁচিয়ে রনি নামে কাউকে ডাকলেন। ওনার এই ডাকেই কেন জানি আমার অন্তরাত্মা কেঁপে উঠল খানিকটা। পরক্ষণেই পাশে এসে দাঁড়ালো হ্যাংলা পাতলা একটা ছেলে। জি ভাই, বক্স নিয়ে আয় ফার্স্ট। জি ভাই। ছেলেটা যত দ্রুত এসেছিল তার থেকেও দ্রুত পা চালালো, যেন এই কাজটা সম্পন্ন না করতে পারলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, যা ছেলেটা কিছুতেই হতে দিতে পারে না। আমি চুপচাপ বসে আছি, গলা শুকিয়ে কাঠ। ইচ্ছা করছে ফ্লোরে বসে পা ছড়িয়ে কাঁদি। এই ভার্সিটিতে জীবন যে আমার নরকে পরিণত হবে তা বেশ বুঝতে পারছি আমি। এত কিউট একটা ছেলে যে এত ডেঞ্জারাস হতে পারে কে জানতো। কিছুক্ষণের মধ্যে হ্যাংলা ছেলেটা একটা বিশাল সাউন্ড বক্স এনে পাশের টেবিলের উপর রেখে দিল। শুভ্র ভাইয়া শরীরটা টানা দিয়ে চেয়ারে আরাম করে বসে আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই হোয়াটস ইওর নেম? রোদ, জড়ানো গলায় বললাম। হোয়াট? রোদ কারো নাম হয় নাকি? রোদ নয়, রোদ, মুখ ফুলিয়ে বললাম। আমার কথাটা শুনেই শুভ্র ভাইয়া চোখ মুখ কুচকে বলে উঠলেন, হোয়াট? রোদ? হে গাইস, শীতের দিকে একে একটু কাছে কাছে রাখতে হবে, তাহলে আর টাকা খরচ করে সোয়েটার কিনতে হবে না, কি বলিস? ওনার কথায় আবারও সবাই হুহা করে হেসে উঠল। একজন তো বলেই ফেলল, দোস্ত আমি তো ভেবেছি শীতের রাতে একে সাথে করে নিয়ে যাব। আরে রাতে রোদ পাওয়ার ভাগ্য সবার হয় নাকি? এবার আমার চোখ দুটো টলমল করে উঠল। এতটা অপমানিত এই জীবনে কখনো হয়েছি বলে মনে হয় না। এই একদিনেই আমার অবস্থা যে এমন হবে জানলে কখনো ভার্সিটিতে ভর্তি হতাম না। ওনাদের হাসাহাসি শেষ হলে শুভ্র ভাইয়া আবারও আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, হেই সানশাইন, মাথা নিচু করে বসে আছো কেন? উপরের দিকে তাকাও।
তো তোমার নাম শুধুই সানশাইন? আই মিন শুধু রোদ? আগে পরে বা ঝড় বৃষ্টি কিছু নেই? আমি কোনো রকম নিজের কান্না আটকে কিছু একটা বলতে যাব, তখনই পাশ থেকে একজন বলে উঠল, দোস্ত জিজ্ঞেস করতো নামের আগে পিছে ঠাডা বজ্রপাত কিছু আছে কিনা। ওনার কথায় আবারও সবাই একপত্তন হেসে নিয়ে আমার দিকে প্রশ্ন ছুড়ে দিল, পুরো নাম কি? নওশিন আহমেদ রোদেলা। রোদেলা? নট ব্যাড। এনিওয়ে, ঝটপট টেবিলের উপর দাঁড়িয়ে পড়ো। ফার্স্ট আমি অবাক চোখে মাথা তুলে ওনার দিকে তাকাতেই বলে উঠলাম, কেন? সাথে সাথে আবারও সবাই হেসে উঠল। ডান পাশে বসা লং স্কার্ট পরা মেয়েটা আমার ঝুটি করে রাখা চুলগুলো একটানে খুলে দিয়ে বলে উঠলেন, দোস্ত এই মেয়ের তো দিকে ব্যাপক কিউরিওসিটি রে। আমাদের প্রশ্ন করে কি করা যায় একে? আনসারটা দিয়েই দে। আচ্ছা আমি বলছি, এই যে সানশাইন, তোমাকে টেবিলের উপর উঠে আইটেম সং এর সাথে ডান্স করতে হবে। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডসদের আইটেম সং দেখতে ইচ্ছে করছে, সো স্টার্ট করো। শয়তানি হাসি দিয়ে বললাম। ওনার কথাটা শুনে মাথাটা যেন ঘুরে গেল আমার। বলে কি ছেলে, পুরো ভার্সিটির সামনে আমি টেবিলের উপর আইটেম সঙ্গে নাচবো? পাগল নাকি? তো দেখুন আমি নাচতে পারি না। না পারলেও সমস্যা নেই, নাচতে নাচতে শিখে যাবে। তাছাড়া তুমি চাইলে আমার পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো তোমার সঙ্গ দিতে পারে। কি লাগবে? দেখুন আমি নাচবো না, আর আপনার কথা শুনতে আমি বাধ্য নই। ভার্সিটিতে র্যাগিং অ্যালাউড নয়। আপনারা বেশি বাড়াবাড়ি করলে আমি ভিসি স্যারকে জানাতে বাধ্য হব। আমার কথায় সবাই আবারও হেসে উঠল। তার মধ্যে পাশে বসা আপত্তি আমার চুলগুলো শক্ত করে চেপে ধরে মাথাটা একটু তুলে ধরল। ব্যথায় কুকিয়ে উঠলাম, কিন্তু তাতে মেয়েটার কোনো ভাবান্তর হলো বলে মনে হচ্ছে না। বরং আরো শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে উঠলেন, ভিসি স্যার, র্যাগিং হোয়াট এভার, এসব তোমার আবরার আহমেদ শুভ্রের গায়ে হাত তোলার আগে চিন্তা করা উচিত ছিল খুকি। নাও ইউ আর গন। কথাটা বলে টেবিলে থাকা পানি ভর্তি জগের পানিগুলো ছুঁড়ে মারলেন আমার গায়ে। এমন কিছুর জন্য তৈরি ছিলাম না আমি। জামাটা পুরো ভিজে একাকার, ঠান্ডায় শরীরটা হালকা কেঁপে কেঁপে উঠছে। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। চোখ থেকে ঝরে পড়ল 2 ফোঁটা জল। তার সাথে চেপে বসলো জেদের বসেই করে ফেললাম আরেকটা মারাত্মক ভুল। হাতের কাছের গ্লাসের পানিগুলো ছুঁড়ে মারলাম শুভ্র ভাইয়ের মুখে। আমি এমন কিছু করব তা হয়তো চিন্তাই করতে পারেনি কেউ। চিত্রাকে দেখলাম মুখ চেপে ধরে আছে, ওর চশমার উপর দিয়েও বোঝা যাচ্ছে ও কাঁদছে। কয়েক মিনিটে পুরো ক্যান্টিন অস্বাভাবিক রকম শান্ত হয়ে গেল, যেন ঝড় আসার পূর্ব নীরবতা চারপাশে। হঠাৎ করেই প্রচন্ড শব্দে চমকে উঠলাম আমি। শরীরটা ভয়ে কুঁচকে গেছে একদম। অবাক চোখে সামনের দিকে তাকাতে দেখি আমার সামনের টেবিলটা আর নেই। ওটা ছিটকে পড়ে আছে আমাদের থেকে একটু দূরে, আর শুভ্র ভাইয়া চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছেন। ভয়ে আমার প্রাণ পাখি রীতিমতো উড়াউড়ি শুরু করে দিয়েছে। আমার ভয়টাকে আরো 2 গুণ বাড়িয়ে দিয়ে উনি এক হাত আমার চেয়ারের হাতলে রেখে অন্য হাতে গাল চেপে ধরলেন আমার। ওনার লাল লাল চোখগুলোর দিকে তাকানোর সাহস খুঁজে পাচ্ছিলাম না যেন। কি ভয়ানক 2টি চোখ। উনি গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বললেন, হাউ ডিয়ার ইউ, এত সাহস! এটুকু বলে আমার শরীরের দিকে তাকালেন উনি। কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন এক দৃষ্টে। পরক্ষণে আমার ছেড়ে দিয়ে ঘুরে তাকালেন উনি। গায়ের জ্যাকেটটা খুলে আমার উপর ছুঁড়ে ফেলে, কাল ওর ক্লাস নেব কথাটা বলে বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলেন উনি। চারপাশের সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, আর মেয়েরা ফিসফাস করে চলছে। ব্যাপারটা বুঝতে না পেরে নিজের দিকে তাকিয়ে লজ্জায় কুকড়ে উঠলাম আমি। পানিতে ভেজা সাদা জামায় শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ছি, কি লজ্জার ব্যাপার! তাই তো ছেলেগুলো মুখে লালা ফেলে এভাবে আমার দিকে তাকিয়ে আছে। ভাবতেই শরীরটা ঘিন ঘিন করে উঠল। লজ্জায় আর অপমানে চোখ দিয়ে পানি পড়তে লাগলো অনবরত। ঠিক তখনই পাশ থেকে চিত্রা ভাঙা ভাঙা গলায় বলে উঠল, রোদ, জ্যাকেটটা শরীরে জড়িয়ে নে, সব বোঝা যাচ্ছে, খুবই বিশ্রী দেখাচ্ছে। এজন্যই হয়তো শুভ্র ভাইয়া জ্যাকেটটা দিয়ে গেল তোকে। আমিও আর কিছু না ভেবে জ্যাকেটটা পরে নিলাম। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। এই অবস্থায় ভার্সিটি গেট পর্যন্ত যাওয়া মৃত্যু যন্ত্রণার চেয়ে কম কিছু নয়, বরং তার চেয়েও বেশি। জ্যাকেটের চেন লাগাতে লাগাতে আবারও বলে উঠল চিত্রা, আবারও একই ভুল করলি রোদ। পানি মারার ছিল তো আমার মুখে মারতি, শুভ্র ভাইকে মারতে হলো। এবার কাল যে তোর সাথে কি হবে সেটা ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। আমিও বুঝতে পারছি আবারও ভয়ানক একটা কাজ করেছে আমি। এর পরিণতি কি হতে পারে ভেবেই গলা শুকিয়ে আসছে বারবার। কোন রকম মুখ লুকিয়ে বাসায় ঢুকে গেলাম আমি। মায়ের সামনে পড়তে হয়নি ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মায়ের সামনে পড়লেই হাজারো প্রশ্নে জর্জরিত হতে হতো আমাকে। গায়ের জ্যাকেট কার, আমার এই অবস্থা কেন, হেন তেন কত কিছু। তারপর সব শুনেই শুরু হতো ওনার টেনশন নামক পীড়া, তার সাথে প্রেশার আপ ডাউন, এক্সট্রা ঝামেলা। মা নামক মানুষগুলো এমনই হয়, এদের টেনশন না করলে পেটের ভাত হজম হয় না। সিম্পল বিষয়গুলো নিয়েও ওনারা খাওয়া দাওয়া বাদ দিয়ে টেনশন করতে বসে যাবেন। আর এটা তো সিরিয়াস ইস্যু।
রুমে ঢুকে কোনোরকম শাওয়ার নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে বাজে দিনগুলোর তালিকায় প্রথম। আর শুভ্র নামের মানুষটা ভালো লাগা আর খারাপ লাগার মাঝে বিরক্তির একটা পার্সোনালিটি, যাকে আমি ইহকালে দ্বিতীয়বার দুই চোখ মেলে দেখতে চাই না, কখনো না। ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছি, উদ্দেশ্য শুভ্র ভাইয়াকে সরি বলা। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে নেই। আমিও ঠিক একই কাজ করতে চলেছি। শুভ্র ভাইয়া এবং তার গ্যাং হয়তো ধুয়ে দিবে আমায়, তবুও এতে করে ব্যাপারটা কিছুটা শিথিল হলে হতে পারে। আপুর ধারণা দোষটা আমার। অনেক ভাবার পর আমিও বুঝতে পারছি দোষটা আসলে আমার, সো সরিটা বলা উচিত। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি মেইন গেটে, কিন্তু শুভ্র ভাইয়ার খবর নেই। চিত্রা মুখ কাচুমাচু করে আমার পাশে দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছু বলতে চায়। নিচের ঠোঁটটা চেপে ধরে ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলে উঠলাম, কিছু বলবি? হাঁপানি পেশেন্টের মতো এভাবে ছটফট করছিস কেন? দোস্ত, শুভ্র ভাইয়া যদি বকা দেয় তাহলে? আর ওর সাথে তো ওনার হারামি ফ্রেন্ডগুলো আছে, এগুলো শুভ্র ভাইয়ের থেকেও ফাজিল। শুভ্র ভাইয়া কখনো মেয়েদের সাথে মিসবিহেভ করে না, তোর সাথেও করতো না আমি শিওর, কিন্তু তুই ওনার গালে চটটা মেরে ফেসে গেলি। এই শুভ্র ভাইয়ের চামচা, চুপ থাকতো, এত ভ্যাবে করিস না। বকা এমনিও দিবে অমনিও দিবে, সো চিল মার। আমাদের কথার মাঝে বাইক ছুটিয়ে চলে এলেন শুভ্র ভাইয়া। চিত্রা তো রীতিমতো হা হা করে তাকিয়ে আছে। আমারও সেই একই অবস্থা। পোলা তো নয়, সে তো আগুনেরই গোলা। মমতাজ আন্টির এই লাইনটা ওনাকে ডেডিকেট করার জন্য হয়তো গিয়েছিলেন। রেড কালার বাইকে ফুল ব্ল্যাক ড্রেস আপ পরে আছেন উনি, মনে হচ্ছে কোনো শোক সভায় এসেছেন। তবে যাই বলি না কেন, ওনাকে যে একদম চকলেট বয় লাগছে তা স্বীকার করতে আমি বাধ্য। কোনো রকম নিজের চোখটা সরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখি সব মাইয়াই যে যার মতো হ্যাং মেরে দাঁড়িয়ে রয়েছে। মুখের হা এর সাইজ অনুযায়ী 2-3 কেজি মশা ঢুকিয়ে দেওয়া যাবে অনায়াসে। শুভ্র ভাইয়া পার্কিংয়ে বাইকটা রেখেই চাবিটা পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে আমাদের পাশ কাটিয়ে চলে গেলেন। এমন একটা ভাব যেন আমাদের দেখতেই পাননি। অ্যাটিটিউড দেখলে বাঁচি না, নিজেকে কি জন আব্রাহাম মনে করে নাকি? যত সব আবুল কোথাকার। এদিকে চিত্রা আমায় গুতিয়ে চলেছে। ওর গুতাগুতি দেখে মনে হচ্ছে আমার হাতে চামড়াগুলো তুলে ফেলাই ওর জীবনের একমাত্র উদ্দেশ্য। বিরক্তিমাখা চাহনি দিয়ে তাকিয়ে বলে উঠলাম, কি সমস্যা তোর? আরে ভাইয়াকে ডাক দে, নয়তো সরি বলবি কেমনে? আমি বললাম, তাই তো। চিত্রাকে নিয়ে হাঁটা দিলাম শুভ্র ভাইয়ের পিছু পিছু। কিছুটা এগিয়ে যেতে চোখে পড়ল শুভ্র ভাই। উনি ওনার ওই হারামি বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, কিছু একটা নিয়ে হাসছেন। আহা, কি মারাত্মক হাসি। আবারও ক্রাশ খেলাম বলে মনে হচ্ছে। ছেলেরা এত সুন্দর হয় নাকি? যাই হোক, ক্রাশটা মুহূর্তে হজম করে নিলাম। হাজার মেয়ের ক্রাশের প্রেমে পড়া যাবে না, তাতে ওয়েটিং লিস্টে থাকার চান্স আছে। আর রোদ কখনো ওয়েটিং লিস্টে থাকতে রাজি নয়। মন এবং প্রাণকে জোর করে বোঝালাম সে আমার ভাই। মন প্রাণ কতটুকু বুঝলো জানি না, সে নিয়ে মাথাও ঘামালাম না তেমন। হালকা পায়ে ওনাদের সামনে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই সোহেল ভাইয়া দাঁত কেলিয়ে বলে উঠলেন, আরে সানশাইন নাকি? বাহ দোস্ত, সকাল সকাল বাস খেতে চলে এসেছে রে। শুভ্র ভাইয়া ডেভিল মার্কা হাসি দিয়ে কিছু একটা বলতে যাবেন, তার আগে চোখ মুখ খিচে বলে উঠলাম, সরি ভাইয়া, আই এম এক্সট্রিমলি সরি। আমার তেমনটা করা উচিত হয়নি। আই ওয়াজ রং। বুঝে উঠতে পারি নাই, না বুঝে এমনটা করে ফেলেছি। সরি ভাইয়া, মাথা নিচু করে বললাম। সামনে কোনো সারা শব্দ না পেয়ে চোখ তুলে তাকালাম। শুভ্র ভাইয়া শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরও একটা থাপ্পড় দিয়ে বসবেন কিনা কে জানে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে উঠলেন, ইটস ওকে। আমি তো চরম অবাক। কয় কি পোলা, আমার সাথে কেউ এমন করলে তাকে আমি জিন্দগিতে মাফ করতে পারতাম কিনা সন্দেহ, আর সে কিনা একটা সরিতে কুপকাত। আমি অবাক চোখে তাকিয়ে আছি। পাশ থেকে নীলি নামের মেয়েটি বলে উঠল, এত সহজে মাফ করে দিলি শুভ্র? তোর এই দয়া দেখে আমার সুইসাইড করতে ইচ্ছে করে। তো করে ফেল, মানা করেছে কে? তবে নীলি, আগে রোহানকে বিয়ে করার পর সুইসাইডটা করলে ভালো হয় না? আমরা তোর বিয়ের দাওয়াত আর 40-এর দাওয়াত দুইটাই খেতে পারি আর কি। কে বলিস শুভ্র? সাহেল ভাইয়ের কথায় মুচকি হেসে শুভ্র ভাইয়াও বলে উঠলেন, একদম। তোদের কি মনে হয় আমার বিয়েতে তোদের দাওয়াত দিব? ইম্পসিবল। রোহানকেও বলে দিব যেন সে তোদের অ্যালাউ না করে। দরকার হলে এক্সট্রা গার্ড রাখবো, তবুও তোরা অ্যালাউড নস। কথাটা বলে চোখ মুখ লাল করে উল্টো পথে হাঁটা দিলেন নীলি আপু। বাকি সবাই ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে আমার দিকে ফিরে তাকালেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে যাও। আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতেই, আর হ্যাঁ, দোষ করে সরি বলাটা দোষের কিছু নয়, বরং দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা দোষের। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। কথাটা বলে বন্ধুদের সাথে চলে গেলেন উনি। আমি ওনার যাওয়ার দিকেই তাকিয়ে আছি এক দৃষ্টে। এদিকে চিত্রা ননস্টপ ওনার সুনাম করে যাচ্ছে, কিন্তু কোনো কথাই যেন কানে ঢুকছে না আমার। শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। একটা মানুষের মধ্যে এত ডিফারেন্ট টাইপ অ্যাটিটিউড থাকে কিভাবে?
কাল যতটা রাগী শুভ্রকে দেখেছি, আজ ততটাই শান্ত শুভ্রকে চোখে পড়ল আমার। জাস্ট এ স্ট্রেঞ্জ পার্সন। ভার্সিটি লাইব্রেরিতে দাঁড়িয়ে বই দেখছি, হাজারো বইয়ের সমারোহ চারদিকে। তার মধ্যে থেকে একটা বই সিলেক্ট করলাম পড়ব বলে, কিন্তু হাই নিয়তি, বই ধরে এত টানছি বাট বইটা আমার হাতে আসছে না। আজব কারবার, কাহিনীটা কি? বইটা হালকা কাত করে বইয়ের ফাঁক দিয়ে অপর পাশে উঁকি দিতেই একটা হাত চোখে পড়ল। সেই ব্যক্তিও সেম বই নিতে চাচ্ছেন। লোকটার চেহারা দেখার অসীম কৌতূহল নিয়ে বইটা ছেড়ে দিয়ে পাশের সারির দিকে ঝুঁকে পড়তেই কপালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। চমকে উঠে অপরের দিকে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া। দুজনেই চোখ বড় বড় করে তাকিয়ে আছি। ব্যাপারটা যে আনফর্চুনেটলি হয়ে গেছে তা বেশ বুঝতে পারছি। কিছুক্ষণ ওভাবে থেকে ব্যাপারটা বুঝতে পেরেই দুজন দুদিকে ছিটকে গেলাম। লজ্জায় লাল হয়ে কোনো রকম ব্যাগটা নিয়ে বেরিয়ে এলাম লাইব্রেরি থেকে। কি ভয়ঙ্কর অবস্থা, ভাবতেই লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে আবার। থ্যাঙ্কস গড কেউ দেখেনি তো, নয়তো কি হতো। রিকশায় চেপে বাড়ি ফিরছিলাম, হাতে দুটো আইসক্রিম। আজ আর ক্লাসে মনোযোগ বসবে না, তাই এত আয়োজন করে বাড়ি ফেরা। মাঝ রাস্তায় এসে একটা মধ্যবয়স্ক লোককে চোখে পড়ল। লোকটিকে দেখে মনে হচ্ছে বেশ দুশ্চিন্তায় আছেন আর বারবার গাড়ির দিকে তাকাচ্ছেন। হয়তো গাড়িটা নষ্ট হয়ে গেছে। কি মনে করে ওনার কাছাকাছি এসে রিকশা থামাতে বললাম। লোকটিকে উদ্দেশ্য করে বলে উঠলাম, আঙ্কেল লিফট লাগবে? লোকটি আমার দিকে তাকিয়ে যেন চমকে উঠলেন। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, অনেক দূরে যেতে হবে রে মা, তোমার রিকশায় হবে না। কেন জানি না ওনার মা কথাটা আমার বেশ ভালো লাগলো। বাবা মা ছাড়া আর কারো মুখে মা ডাক শোনার ভাগ্য আমার কখনো হয়নি। আমার জানা মতে মায়ের কোনো ভাই বোন নেই। বাবাও দাদু দিদার একমাত্র সন্তান। সো আত্মীয় স্বজন বলতে গেলে আমাদের কেউই নেই। যাই হোক, ওনার মুখে মা ডাকটা শুনে রিকশা থেকে নেমে গেলাম। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে উঠলাম, চাচা আপনি এই রিকশা নিয়ে চলে যান, একটু সামনেই গ্যারেজ আছে। এখানে রিকশা পাওয়া দুষ্কর, আপনি বরং গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসুন, ততক্ষণে আমি এখানে ওয়েট করছি। ড্রাইভার লোকটির দিকে তাকাতেই লোকটি মাথা নেড়ে সম্মতি জানালো, আর সাথে সাথে রিকশায় উঠে গ্যারেজের পথে পাড়ি জমালো সে। আমি মুচকে হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে আইসক্রিম বাড়িয়ে দিয়ে বললাম, নিন আইসক্রিম খান। না রে মা, আমি আইসক্রিম খাই না, একটা খেলে কিছু হয় না, নিন তো। উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার চেহারাটা একদম আমার ছোট বোনের মতো। তাই নাকি? তাহলে তো দেখতে হচ্ছে। কোথায় থাকে আপনার বোন? দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। কেন? প্রায় 28 বছর হতে চলল বাবার সাথে রাগ করে বাড়ি ছেড়েছে। বাবাও খুব রাগী, রাগ করেই ত্যায্য করে দিলেন আমায়। চলে যাবার সময় বলেছিলেন তার শেষ ইচ্ছে এ জীবনে যেন আমার মুখ আর না দেখতে হয়। তাই আর ফেরা হয়ে ওঠেনি কখনো। বোনটা কোথায় আছে জানি না, তবে যেদিন চলে আসি সেদিন ওর বিয়ে ছিল। কি কান্না করছিল সেদিন, কলিজার টুকরো ছিল সে। খুব ভালোবাসতাম ওকে, এখনো বাসি। অনেক খুঁজেছি কিন্তু খোঁজ পাইনি কোথাও। হয়তো স্বামী সংসার নিয়ে ভালোই আছে। দোয়া করি আপনার বোনকে খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান। আচ্ছা তোমার নাম কি? রোদেলা। তবে সবাই রোদ বলেই ডাকে, আপনিও রোদ বলেই ডাকতে পারেন। রোদ সুন্দর নাম, আর তুমি আমায় মামু ডেকো, আমার ভালো লাগবে। আচ্ছা তোমার মায়ের নাম কি? আম্মুর নাম আরিয়ানা আঞ্জুমান। নামটা শুনে চমকে উঠলেন উনি। আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, অরি? অরি নামে তো নানু ভাই ডাকতো মাকে, কিন্তু আপনি কি করে জানলেন? আমার কথার উত্তর না দিয়ে হুট করে জড়িয়ে ধরলেন আমায়। ঘটনার আকস্মিকতায় আমি হতবাক। গাড়িতে বসে আছি, পাশে বসে আছেন ওই লোকটি, অর্থাৎ মামু। উদ্দেশ্য আমাদের বাসা। আমাদের বাসায় কি এমন আছে যার জন্য উনি ইম্পর্ট্যান্ট একটা মিটিং ক্যান্সেল করে দিলেন, সেটা আমার বোধগম্য হচ্ছে না। ওনার ব্যবহারগুলো আমার কাছে বেশ অদ্ভুত ঠেকেছে, কিন্তু কেন যেন খারাপ লাগছে না। উনি এক হাতে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছেন, যেন ছাড়লেই হারিয়ে যাব। আমার অস্বস্তি লাগার কথা। এমন একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই অস্বস্তি লাগবে বলে আমার ধারণা। 19 বছরের কোনো যুবতীকে কোনো অপরিচিত ভদ্রলোক জড়িয়ে ধরে বসে আছেন, তা নিঃসন্দেহে অস্বস্তিকর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার অস্বস্তি লাগছে না। আমার কাছে মনে হচ্ছে এটাই স্বাভাবিক। ওনার জড়িয়ে ধরার মধ্যে অন্যরকম একটা স্নেহ খুঁজে পাচ্ছি, যেমনটা বাবার ছোঁয়ায় পাই। কিছুক্ষণ পর উনি নড়ে চড়ে বলে উঠলেন, রোদ মা, তোকে তুই করে বলছি, তাই বলে কি তুই রাগ করেছিস? আমার রাগ করার উচিত হলেও কেন যেন এই মুহূর্তে রাগ লাগছে না। আপনি আমায় তুই করে বলতে পারেন। আপনি কি রে, তুমি করে বল, নয়তো কেমন পরপর লাগে। তুই জানিসও না তুই আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। আমি মামুর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম। ওনার চোখ দুটো বলছে উনি সত্যি বলছেন, কিন্তু এই অল্প সময় কেউ কারোর কাছে ইম্পর্ট্যান্ট হয়ে যেতে পারে নাকি? আজব তো। উনি আমার দিকে তাকিয়ে মুচকে হেসে পকেট থেকে ওয়ালেটটা বের করে তার থেকে একটা পুরনো ফটো বের করে আমার সামনে ধরলেন। আমি ফটোটা হাতে নিয়ে একটু খেয়াল করে দেখেই অবাক হলাম। ওমা, এটা আমি। কিন্তু
আমি বুঝতে পারছি এটা আমি না। মেয়েটার চেহারাটা ঠিক আমার মতো, কিন্তু স্টাইল আর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে ওটা আমি নই। অনেক বছরের পুরনো একটা ছবি। আমি অবাক চোখে মামুর দিকে তাকাতেই উনি বলে উঠলেন, বুঝলি না তো, ওটা তোর মা। তোর বয়সে ঠিক তোর মতো ছিল। এটা যখন ওকে প্রথম দিন কলেজে ভর্তি করে দিই সেদিনকার ছবি। পাশেরটা তোর বাবা রাদিব আহমেদ। তুমি আমার বাবাকে চেনো? হ্যাঁ চিনি, আমার বন্ধু ছিল ও। অরিকে ভালোবাসতো। তোর মা বাবার লাভ ম্যারেজ হয়, জানিস তো? বাবা অরির বিয়েটা অন্য জায়গায় ঠিক করে ফেলে। রাবিদ তখন মাত্র মাস্টার্স করছে, আর অরি অনার্স ফার্স্ট ইয়ারে। বেকার ছেলের কাছে মেয়ে দিবে না বাবা। এদিকে অরি মুখ কালো করে বসে আছে। আর যাই হোক, আমি ওর মুখ ভার দেখতে পারতাম না কখনো। ওর চোখের এক ফোঁটা জলেও আমার আত্মাটা ফেটে যেত। মা ছাড়া বোনটাকে ছোট থেকে বুকে আগলে রেখেছিলাম। এদিকে বন্ধু আমার মর্মর অবস্থা। আমার বোনকে না পেলে সে দেবদাস হবে বলে ডিসিশন নিয়েছে, নয়তো হবে চিরকুমার। শেষমেশ বিয়ের দিন বরের গাড়ি রাস্তায় আসতেই কয়েকজন বন্ধু মিলে তাকে বেদম পেটালাম। আমিও বেশ ব্যথা পেয়েছিলাম, কিন্তু তার তোয়াক্কা করিনি। আমার উদ্দেশ্য ছিল বিয়েটা লোকসম্মুখে কিছুটা সিন ক্রিয়েট করে ভেঙে দেওয়া। তখন বাবার কাছে অন্য কোনো অপশন থাকবে না। মান সম্মান বাঁচাতে মেয়েকে যে কোনো ছেলের হাতে তুলে দিতে প্রস্তুত থাকবেন উনি। আর প্ল্যানটা কাজেও লেগে গেল। তোর বাবার সাথে বিয়েটা সেদিনই হয়ে গেল। আমি জানতাম এত কিছুর পর বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবেন। মানসিকভাবে আমি প্রস্তুতি নিয়েই রেখেছিলাম। বাবা বলেছিল আমি নাকি আমার বোনের সুখ চাই না, আমার জন্য আমার বোনটা নদীতে ভেসে গেল। সেদিন যদি বাবাকে বুকের শান্তিটা দেখাতে পারতাম। বিয়ের আগের দিন বোনটা আমার কান্নামাখা চোখে বলেছিল ভাইয়া, তাতেই বুঝেছিলাম ওর কি চায়। বোনের সুখের কাছে আমার এসব ত্যাগ বড্ড ছোট, কিন্তু আমার পিচ্চি বোনটাকে তা বুঝাতে পারিনি আমি। বাড়ির গেটে পা রাখতেই ভাইয়া বলে চেঁচিয়ে উঠেছিল সে। পেছনে তাকিয়ে দেখি জান হারিয়েছে আর রাবিদ ওকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে রেখেছে। রাবিদের চোখেও জল ছিল কৃতজ্ঞতার, আর আমার চোখে ছিল শান্তি। বাবার মধ্যে যে চিন্তা বাসা বেঁধেছিল তা আমার মাঝে ছিল না। আমার বিশ্বাস ছিল রাবিদ অরিকে নিজের সবটা দিয়ে ভালো রাখবে। সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই চলে আসি। আজ 28টা বছর কেটে গেছে, ভাবতেই অবাক লাগে। ও মাই গড, তার মানে তুমি সত্যি সত্যি আমার মামু? এটা তো পুরোই সিনেমার কাহিনী হয়ে গেল। এজন্যই হয়তো বাবা মার ম্যারেজ ডে কখনো সেলিব্রেট করা হয় না। এই দিনটাতে মার রুমের দরজা বন্ধ থাকে, বাবারও প্রবেশ অধিকার থাকে না সেই দিন। আমি খুবই এক্সাইটেড মামু। মা কত বড় সারপ্রাইজ পাবে ভাবতে পারছো? এখন না আমার ওই সাদা বিলাইকে ধরে একটা টাইট কিস করে দিতে ইচ্ছে করছে এক্সাইটেড হয়ে। আমার কথায় মামু ঘ্রু গুচকে বলে উঠল, সাদা বিলাই? এটা কি তোর পালিত বিড়াল? মামুর কথা আমি হু হা করে হেসে উঠলাম। মামু তৃপ্তিমাখা চোখে তাকিয়ে আছে। আমি কোনো রকম হাসি থামিয়ে বললাম, না গো মামু, ওটা কোনো বিড়াল নয়, মানুষ, আমাদের ভার্সিটির বড় ভাইয়া। ওনার সাথে একটু উলটপালট কিছু হওয়ায় ক্লাস রেখেই চলে এসেছি, আর তাই তো তোমার সাথে দেখা। তাহলে ক্রেডিটটা তো উনাকেই দেওয়া উচিত, তাই না? তা ঠিক, কিন্তু তুই তাকে সাদা বিলাই ডাকার কারণ কি? চোখ মুখে কি একটা বিলাই বিলাই ভাব আছে নাকি? মামুর কথায় আবারও হেসে উঠলাম আমি। এখন কেন জানি মনে হচ্ছে মামু আমার বেস্ট ফ্রেন্ড হতে বেশি দেরি হবে না। হাসিটা ঠোঁটে ঝুলিয়েই বলে উঠলাম, ছেলেটা বেশ কিউট, বলতে গেলে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো। ছেলেটা আমার থেকেও দ্বিগুণ ফর্সা, আর সাদা বিড়ালগুলো কত কিউট হয়। সেও যেহেতু কিউট প্লাস সাদা, তাই নাম দিয়েছি সাদা বিলাই। লজিকটা বুঝলে মামু? এবার বুঝলাম। ওই ছেলের প্রেমে পড়েছিস নাকি? মুচকি হেসে, মামু কি যে বলো না। আচ্ছা আগে বলো তো, তখন তুমি ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন যখন আমি হাসছিলাম? তুই ঠিক তোর মার মতো, তাই তোর সব কিছুর মাঝেই আমি ওরিকে খুঁজে পাই। কতদিন ওকে দেখি না, তাই দেখছিলাম, মন ভরে দেখছিলাম প্রশান্তির হাসি দিয়ে। 2 ঘন্টা যাবৎ বাসায় এসেছি। এই 2 ঘন্টায় মা 2 বার সেন্স হারিয়েছে। দরজা খুলে মামুকে দেখেই একবার সেন্সলেস হয়েছে, তো একবার মামুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে। এখনো মা মামুর বকে গুটিসুটি মেরে চুপটি করে বসে আছে, আর মামুও কি সুন্দর দুহাতে আগলে রেখেছে মাকে, যেন পিচ্চি একটা বাচ্চা ভয় পেয়েছে আর তার ভাই তাকে বুকে জড়িয়ে সেই ভয় থেকে আগলে রেখেছে। মাকে এই মুহূর্তে কি কিউটি না লাগছে। ইস, আমার মা এত কিউট। সবাই খাবার খাচ্ছিলাম, মামু আজ মাকে খাইয়ে দিচ্ছে। আগে নাকি রোজ মামুই খাইয়ে দিত মাকে। মা হঠাৎই বলে উঠল, ভাইয়া তুমি অনেক কিছু মিস করে ফেলেছো। তোমার বোনের বড় হওয়াটা মিস করেছো, ওকে মা হতে দেখতে মিস করেছো, তোমার পিচ্চি বোন থেকে সংসারী হতে দেখাটা মিস করেছো। মামু আমুর কথায় মুচকি হেসে বলে উঠলেন, তা করেছি, কিন্তু সেসব পুষিয়ে নিতে পারবো বলে তেমন আফসোস হচ্ছে না। মানে? অবাক হয়ে,
ওই তো দেখ ওকে, আমার ছোট ওরি ওখানেই বসে আছে। ওকে বড় হতে দেখবো এবার। তো যা যা মিস করেছি সব কিছু রোদেকে দেখে পুষিয়ে নিব। ও যে তোর মতো হয়েছে তা কি তুই জানিস? একদম এক। কিভাবে সম্ভব? আমার থেকেও মিষ্টি হয়েছে ও ভাইয়া। তা ঠিক। রোদমা, এদিকে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর শোন, আমি যখনই এখানে আসব তখনই তোকে খাইয়ে দিব। আয় আয়। আমি উঠে যেতেই ভাইয়া নাকি সুরে বলে উঠল, মামু, আমি আর রুহি কি দোষ করেছি? কিছু দোষ করনি তোমরা, কিন্তু বাবা, রোজ যে আমার চোখের তারা, সেটা আমি তোমাদের সান্ত্বনা দিতে গিয়েও অস্বীকার করতে পারবো না। আমার বোনকে যা দিতে পারি না সব এনে দেব ওকে, সব কিছু। আমি খাচ্ছি আর ভাবছি, বাহ, মার মতো হওয়ার কত সুবিধা। ক্যান্টিনে বসে বাইরের দিকে উকি ঝুঁকি দিচ্ছি। আসলে শুভ্র ভাইয়াকে খুঁজছি। ওনার ওই চুমু যে আমার জন্য লাকি চার্ম। আগে জানলে প্রতিদিনই একটা করে চুমু খেয়ে যেতাম। ছি ছি ছি, নির্লজ্জের মতো কি সব ভাবছি। তবে হ্যাঁ, ওনাকে একটা কিউট থ্যাঙ্কস তো দেওয়াই যায়। হাজার হলেও ওনার জন্যই মামুকে পেলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম চিত্রা আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। ওর দিকে আর চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে স্ট্রেট হয়ে বসে বলে উঠলাম, এভাবে তাকিয়ে আছিস কেন? আগে তুই বল যে তুই এভাবে উকি ঝুঁকি মারছিস কেন? তোর কি পেট খারাপ হয়েছে? ওয়াশরুম যাবি নাকি কাউকে খুঁজছিস? কোনটা? ভ্রু কুচকে। কাকে খুঁজবো? ভার্সিটি দেখছিলাম। এনিওয়ে দোস্ত, তুই কখনো চুমু থেরাপির কথা শুনেছিস? যে চুমু পেলেই সব ম্যাজিকের মতো হয়ে যায়? দ্যাটস টাইপারি। ভ্রু নাচিয়ে পাগল হয়ে গেছিস তুই? এসব কি আজে বাজে বকছিস? এমন কোনো থেরাপি হয় না। তাহলে সব ছেলেরা চুমু থেরাপিস্টই হতো, আর সুন্দরী সুন্দরী মেয়েদের ধরে চুমু দিয়ে দিত। চিত্রার কথার মাঝপথেই শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। ব্রাউন কালার একটা শার্ট, ব্লু জিন্স, ডান হাতে ঘড়ি, বাম হাতে সিল্কি স্ট্রেট চুলগুলো ঠিক করতে করতে মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। আশেপাশে ওনার হারামি বন্ধুগুলোকে দেখতে না পেয়ে বেশ খুশি হলাম। চিত্রাকে রেখেই ক্যান্টিন থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। চিত্রা যে হাঁ করে আমার দিকেই তাকিয়ে আছে তা আমি ওর দিকে না তাকিয়েই বুঝতে পারছি। ও হাঁ করে থাকুক বা হাঁ করে উল্টে পড়ে যাক, তাতে আপাতত আমার কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে আমার একমাত্র মাথা ব্যথা হলো শুভ্র ভাইয়া। দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। হঠাৎ হুট করে এভাবে ওনার সামনে দাঁড়ানোতে উনি বেশ হকচকিয়ে গেলেন বলেই মনে হলো। অবাক চোখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই বলে উঠলেন, আরে ওকে? ভ্রু কুচকে ইয়াহ জোরে শ্বাস নিতে নিতে, দেখে তো মনে হচ্ছে না। তুমি এমনভাবে হাঁপাচ্ছ দেখে মনে হচ্ছে কোনো কুকুর তাড়া করেছিল। এভাবে হাঁপাচ্ছ কেন? আপনার জন্য। এমন কিছু না বলতে চাইলেও ফট করে কথাটা বেরিয়ে গেল আমার। কথায় তিনি কিছুটা অপ্রস্তুত ফিল করলেন বলেই মনে হলো। এদিক ওদিক তাকিয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, আমার জন্য মানে? ন ন মনে কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না। হঠাৎই বলে উঠলাম, আপনার চুমুতে যে ম্যাজিক্যাল পাওয়ার আছে জানেন? কথাটা বলেই মুখ চেপে ধরলাম। ছি ছি, কি বলে ফেললাম। উনি হতবম্ব হয়ে বলে উঠলেন, সরি মাননে অ্যাকচুয়ালি আমি না সব গুলিয়ে ফেলছি। যা বলতে চাচ্ছি না তাই বলে ফেলছি, আর যা বলতে চাচ্ছি সেগুলো কি বলবো ভুলে গেছি। তা তোমার কথা শুনেই বুঝে যাচ্ছে। নয়তো এমন অদ্ভুত সব কথাবার্তা কোনো স্বাভাবিক সেন্সের মানুষের দ্বারা পসিবল না। চুমু? লাইক সিরিয়াসলি? জি, কিছু বললেন? না, বলছিলাম এভাবে হাঁপাতে হাঁপাতে এলে কিছু বলবে? জি, মানে থ্যাংক ইউ। কেন? চুমু দেওয়ার জন্য? উনার লাস্ট কথায় আমি একদম থতমত খেয়ে গেলাম। বেটা তো দেখি মিশকা শয়তান, ইচ্ছা করে আমায় লজ্জায় ফেলতে চাইছে, অসভ্য একটা। আমি কোনো রকম মুখ কাচুমাচু করে বলে উঠলাম, না না, আপনার জন্য আমার 28 বছরের হারিয়ে যাওয়া মামাকে খুঁজে পেয়েছি, সো থ্যাঙ্কস। তোমার মামার বয়স মাত্র 28? আমার 28 হতে যাবে কেন? 50-55 বছর হবে। তাহলে 28 বছরের মামা বলছো কেন? এনিওয়ে, আমার জানা মতে আমি কোনো মামাটা আমাকে চিনি না। তাহলে আমার মাধ্যমে পেলে কিভাবে? খুবই অদ্ভুত বিষয়। নাকি চুমুর জোরে পেয়ে গেছো? কোনটা? ওনার কথা শুনে আমি বিষম খেলাম। বেটা লুইচ্ছা, লজ্জা শরমের বালাই নেই এর মধ্যে। কেমন বেশরমের মতো কথা বলছে। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে আমার। কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। কি বলা যায় এমনটাই ভাবছিলাম। ঠিক তখনই উনি বলে উঠলেন, তো পিচ্চি, পথটা কি ছাড়বে? আমার তো যেতে হবে। হকি নাকি আরেকটা চুমু চায়? চাইলে আসো, দিয়ে দেই। অবপথ ছাড়ো। কথাটা বলে উনি আমার দিকে এগিয়ে আসতে দিলাম এক দৌড়। আল্লাহ বাঁচিয়েছে। কি ভয়ঙ্কর ছেলে রে বাবা। প্রথমে ভেবেছিলাম বেটা একটু লাজুক টাইপ হবে, কিন্তু এর মধ্যে লাজুক লতার শাখা পর্যন্তও নেই। বেশরমের কোনো অ্যাওয়ার্ড থাকলে এই ব্যাটাই ফার্স্ট প্রাইজ পেত। সুন্দর ছেলের যে ক্যারেক্টারে সমস্যা থাকে সেটা আজ প্রুভড। এই চিত্রের বাচ্চাকে দেখানো উচিত ছিল এর লুচ্চামো। শুভ্র ভাইয়া করে তো অজ্ঞান। বদমে। নিজের মনে বিড়বিড় করে হাঁটছিলাম, তখনই পেছন থেকে কেউ একজন বলে উঠল, কেমন আছো সানশাইন?
বিরক্তি নিয়ে পেছন ফিরে তাকালাম। এই বেটায় আবার কই থেকে এলো আল্লাহ জানে। ইচ্ছে করছে ঘুষি দিয়ে উড়িয়ে দেই। বেটা, আমি কেমন আছি তোকে কেন বলতে যাব? তোর বন্ধু তো এখনই আমার আত্মা উড়িয়ে দিয়েছিল, এখন আরেকজন আসছে ম্যামে করতে। কোনোরকম মনের বিরক্তি দমন করে মুখটা হাসি হাসি করে বলে উঠলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন তো ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। অ্যাকচুয়ালি তোমার সাথে একটু কথা ছিল। বলে ফেলুন। এখানে? তার চেয়ে ক্যান্টিনে বসে বলি। জি না, এখন ক্যান্টিনে বসা যাবে না, আপনি বরং কথাটা কাল বলেন। আজ আমি আসি। কথাটা বলেই কেটে পড়লাম। কে জানে হারামিগুলো মিলে আবার কোন প্ল্যান বানিয়েছে। করিডোরে পা রাখতেই দেখি ছেলেমেয়েদের ভিড়। তার মধ্যে থেকে চিত্রা শুটে এসে বলল, দোস্ত, ওরিয়েন্টেশনে ফার্স্ট ইয়ারদেরও পারফর্ম করতে হবে। নোটিশ বোর্ডে যার যার ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে, নিজেরে সিলেক্ট করার কোনো চান্স নেই। আমাকে গানের জন্য সিলেক্ট করা হয়েছে, আর তুই নাচে। কি? চিত্রার কথা শুনে দিলাম এক চিৎকার। সবাই চমকে আমাদের দিকে তাকালো, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। ওর কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো আমার। বলে কি আমি আর নাচ? ইম্পসিবল। এই ভার্সিটিটাই আমার জন্য অলক্ষণীয়। সব ওলটপালট হচ্ছে এখানে অ্যাডমিট হওয়ার পর থেকে। চিত্রা আবারও বলে উঠল, আমার রিহার্সেল কাল থেকে, আর তোরটা আজকে থেকেই। আধা ঘন্টার পরই তোর রিহার্সেল। অডিটোরিয়ামে চলে যা। শুভ্র ভাইয়ার পুরো গ্যাংই নাচের ক্যাটাগরিতে আছে। শুভ্র ভাইয়ার কথা শুনে গলা শুকিয়ে গেল আমার। আবার সেই শুভ্র ভাইয়া? উফ, কি ঝামেলা রে বাবা। এই বুড়ো বুড়ো ছেলে নাচবে নাকি? কি আশ্চর্যের ব্যাপার। আচ্ছা, ওনারা নাচবে না, হয়তো ওরা শুধু রিহার্সাল করাবে। একটা দুটো নাচে থাকলেও থাকতে পারে, ঠিক বলতে পারছি না। তো তুই যা, আমি বরং বাসায় যাই। অল দ্য বেস্ট বেস্টি। চিত্রা দাঁত কেলিয়ে চলে গেল। ওর দাঁত কেলানোর কোনো কারণই আমি খুঁজে পেলাম না, খোঁজার চেষ্টাও করলাম না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে অডিটোরিয়ামের দিকে হাঁটে দিলাম। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। 3 তলায় অডিটোরিয়াম। দরজার কাছে গিয়ে উকি দিতেই শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। শুভ্র ভাইয়ারা সব ফ্রেন্ড মিলে আড্ডা দিচ্ছেন। কিছু ঘিনিয়ারও আছে, ওরা ডান্স প্র্যাকটিস করছে। এদের সাথে আমার ডান্স করতে হবে ভাবতেই বিরক্ত লাগছে। সব ভাবনা চিন্তা বাদ দিয়ে ভেতরে ঢুকে টেবিলের উপর ব্যাগটা রাখতেই পেছন থেকে শুভ্র ভাইয়া বলে উঠল, এই মেয়ে, তুমি এখানে কেন? ভ্রু কুচকে শুভ্র ভাইয়ের কথায় পেছন ফিরে বলে উঠলাম, ডান্স প্র্যাকটিস করতে এসেছি ভাইয়া। ডান্স? ডান্সের ডি জানো যে ডান্স করতে আসছো? কি বলতে চান আপনি? জাস্ট একটা কথাই বলতে চাই, গেট লস্ট। সাব্বির, কি সব ফাউল পোলাবানদের সিলেক্ট করেছিস? তোদের দিয়ে আসলেই কিছু হবে না। অনুষ্ঠানের সব দায়িত্ব আমাদের উপর। আর তুই কি চাচ্ছিস এদের সিলেক্ট করে? আমার ইমেজ নষ্ট হোক? রাগী গলায় শুভ্র ভাইয়া যে আমাকে অপমান করছে তা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। উনার প্রত্যেকটা কথায় মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। খাটাস একটা। নিজেকে অনেক শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলেই উঠলাম, এই যে মিস্টার, নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কারো অ্যাবিলিটি না জেনে কথা শোনানো কোনো ভদ্রলোকের কাজ নয়। সো ডোন্ট আন্ডার এস্টিমেট মি। রাগী চোখে, ও রিয়েলি? অ্যাকচুয়ালি আমি তোমার সাথে কোনো কথাই বলতে যাচ্ছি না। জাস্ট গো ব্যাক অন ইয়োর পজিশন। আগে গা জ্বলছে আমার। আমাকে পজিশন দেখাচ্ছে? ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়ে কি মাথা কিনে নিয়েছে নাকি? বললেই হলো গো ব্যাক। ডান্স তো আমি করবই। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহা নামের মেয়েটা এসে গাল চেপে ধরল আমার। মনে হচ্ছিল গালের হাড়টাই ভেঙে ফেলতে চাইছে এই মেয়েটা। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মেয়েটার হাড়টা চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলে উঠলাম, ডোন্ট টাচ মি, নয়তো হাড়টা কেটে রেখে দিব। অ্যান্ড মিস্টার সাদা বিলাই, ভার্সিটি কি আপনার শ্বশুরের নাকি? যা বলবেন তাই হবে। যোগ্যতার ভিত্তিতে ভর্তি হয়েছে এখানে, কারো দয়ায় নয়। ভার্সিটির সব কারিকুলামে পার্টিসিপেট করার অধিকার আমার আছে। সো মিস্টার শুভ্র আবরার অর আবরার শুভ্র, হোয়াট এভার, এটাকে নিজের শ্বশুরের প্রপার্টি ভাববেন না। মাইন্ড ইট। চোখ রাঙিয়ে, তোমার সাহস কিভাবে হয় আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলার? আমি যখন বলেছি তুমি রিজেক্টেড, দ্যাট মিন্স তুমি রিজেক্টেড। শুভ্র ভাইয়া যদি ভালোভাবে বলতো তাহলে হয়তো খুশি মনে সরে আসতাম। বাট ব্যাটার এই অ্যাটিটিউড দেখার পর পৃথিবী উল্টে গেলেও ডান্স আমায় করতেই হবে, নয়তো রাতে ঘুম হবে কিনা সন্দেহ। অবশেষে আমাদের গন্ডগোলের অবসান ঘটালেন রাজ্জাক স্যার। আমার পারফরমেন্স দেখা হলো, সবার পছন্দ হলেও আমায় রিজেক্ট হতে হলো শুভ্র ভাইয়ার জন্য। তিনি স্যারকে বুঝালেন আমি সিনিয়রদের সাথে বেয়াদবি করেছি, আর স্যারও নাচতে নাচতে ওনার কথা বিশ্বাস করে আমাকে রিজেক্ট করে দিলেন। ইচ্ছে করছিল এই স্যার সহ সবকটাকে উষ্টা মেরে উগান্ডা পাঠিয়ে দিতে। এই সাদা বিলাইকে তো আমি দেখে নেব। আমাকে অপমান করার মজা তুমি এবার হাড়ে হাড়ে টের পাবে বাচ্চ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখের পানি আটকে রাখার তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সফল হতে পারছি বলে মনে হচ্ছে না। আমার এই এক সমস্যা, অতিরিক্ত রেগে গেলেই নাকের জল চোখের জল এক হয়ে যায়। আমারও এখন ঠিক এক অবস্থা। এক হাতে চুল ঠিক করছি তো অন্য হাতে চোখের পানি মুছতে মুছতে করিডোর দিয়ে হাঁটছি। উদ্দেশ্য বাসায় যাওয়া, কিন্তু হঠাৎই একটা ফাঁকা ক্লাসের মাঝ থেকে একজোড়া হাত আমার চোখ মুখ চেপে ধরে ভেতরে টেনে নিল আমায়। আমাকে দেয়ালের সাথে চেপে ধরে কিছু একটা দিয়ে আমার চোখ বেঁধে হাত দিয়ে আমার 2 হাত পেছনের দিকে চেপে ধরল সে। চোখের সামনে সবকিছু অন্ধকার দেখছি। নিজেকে ছাড়ানোর হাজারো চেষ্টা করে চলেছি ক্রমাগত, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা শক্তির সাথে পেরে উঠতে পারছি না। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর গালে কারো ঠোঁটের স্পর্শ পেলাম। অজানা ভয়ে বড়া শুকিয়ে আসতে লাগলো আমার। আবারও শুরু করলাম ছুটাছুটি, কিন্তু সামনের শক্তিটাকে বিন্দুমাত্র নাড়াতে পারলাম বলে মনে হলো না। সে নিজের মতোই গাল ছেড়ে নেমে এলো গলায়। সারা শরীর কেঁপে কেঁপে উঠছিল আমার। গলায় একটা কামড় দিয়েই হাত দুটো ছেড়ে দিল সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি। ভয়ে রীতিমতো কেঁপেছিলাম আমি। শুকনো গলায় বারবার ঢোক গিলছিলাম। কাপা কাপা হাতে চোখের কাপড়টি তাড়াতাড়ি সরিয়ে দেখলাম একটা ফাঁকা ক্লাসে আমি একা দাঁড়িয়ে আছি। দৌড়ে দরজার কাছে গিয়ে উকি ঝুঁকি দিয়েও কাউকে খুঁজে পেলাম না। রাগ, ভয়, বিরক্তি সবকিছু নিয়ে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল আমার। হঠাৎ হাতের কাপড়টার উপর চোখ পড়ল। সাদা কাপড়টাতে লাল কালিতে কিছু লেখা,
কৌতূহলিয়ে কাপড়টা চোখের সামনে মেলে ধরতেই অবাক হলাম আমি। তোমার রাগী ফেসের ওই রক্তিমাভায় খুন হয়েছি আমি। তোমার গলার ওই কালো তিলটা বড্ড জ্বালায় আমায়। ওকে বলে দিও আমাকে আবার এভাবে পুড়ালে আবারও শাস্তি পেতে হবে তাকে। লেখাটা পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। কে হতে পারে এই ব্যক্তি? গলার চিনচিনে ব্যথায় ভাবনা কাটল আমার। ভার্সিটির ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়াতেই চোখ আটকে গেল আমার। গলার নিচের দিকে কামড়টা স্পষ্ট, তিলের জায়গাটা লাল হয়ে ফুলে গেছে একদম। রাক্ষস নাকি লোকটা, একবার হাতে পেলে খুন করে ফেলবো তাকে। ভিতর ডিম কোথাকার। এখন এই দাগের কি করব? বাসায় গেলেই কত প্রশ্নে জর্জরিত হতে হবে আমায়। ওড়নাটা গলায় ভালো করে জড়িয়ে নিয়ে চুলগুলোও ছড়িয়ে দিলাম কাঁধে। এখন শেষ রক্ষা হলেই হলো। গেটের কাছে আসতেই শুভ্র ভাইয়ের গাড়িটা চোখে পড়ল। সকালে একবার দেখেছিলাম ওনাকে এই গাড়িতে। ওনার কথা মনে পড়তেই রাগটা মাথায় চানা দিয়ে উঠল। ব্যাগ থেকে পানি আর জুসের বোতল বের করে ড্রাইভিং সিটে ঢেলে দিলাম পুরোটা। এখন বুঝো ঠেলা? আমার সাথে পাঙ্গা। কাজটা কমপ্লিট করে পিছে তাকিয়ে দেখি ওনারা আসছেন। কোনোরকম দৌড়ে সরে এলাম সেখান থেকে। রাস্তায় দাঁড়িয়ে কোমরে হাত রেখে হাঁফাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম লাল রঙের একটা গাড়িতে বসে থাকা একটা ছেলে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ব্যাটার দিকে ভ্রু কুচকে তাকাতেই মনে পড়ল ওমর আল্লাহ, এই ছেলে সেই কামড়ে দেওয়া ছিলেন হয়তো। ইচ্ছে তো করছিল গিয়ে শার্টের কলারটা ধরে দিই কয়েকটা থাপ্পড়, কিন্তু আশেপাশে মানুষ না থাকায় সাহসে কুলাতে পারলাম না। যদি কিডন্যাপ করে নেয় আমায়। মনে মনে দোয়া দুরুদ পড়ে চারদিকে তাকাচ্ছিলাম যদি একটা রিক্সা পেয়ে যাই। কিন্তু রোদ বিপদে পড়েছে আর রিক্সা এসে হাজির হয়েছে তা কখনোই পসিবল নয়। আমার লাইফের রিক্সা হলো বাংলা সিনেমার পুলিশদের মতো, অলওয়েজ লেট। ছেলেটাকে আর চোখেই দেখলাম, সে এখনো আমার দিকেই তাকিয়ে আছে। কি অসভ্য ছেলেরা বাবা। আর রিস্ক নেওয়া ঠিক হবে না ভেবে উল্টো পথে হাঁটা দিলাম। ওমা, এ কি? এই ছেলে তো আমার পিছনই গাড়ি ছুটিয়ে আসছে। হাঁটার গতি দ্বিগুণ বাড়িয়ে দিলাম, কিন্তু কাজে লাগলো না। গাড়িটা একদম আমার সামনে এসে থামলো। কি করব ভাবছিলাম। আমার কাছে বডি স্প্রে টাইপও কিছু নেই যে নাটকের নায়িকার মতো চোখে মেরে দৌড়ে পালাবো। ছেলেটাকে দেখে হাই সোসাইটির বলেই মনে হচ্ছে, যথেষ্ট স্মার্ট। ছেলেটার গায়ের রং যেমন হওয়া উচিত ঠিক তেমন। তার গায়ের রং ওই সাদা বিলাইয়ের মতো সাদা তো একদমই নয়, উজ্জ্বল শ্যামা। মাথা ভর্তি হালকা কুকরানো চুল, গায়ে ফুল ফর্মাল গেট আপ। এমন একটা ছেলে আমার পিছনে লেগেছি বুঝতে পারছি না। হাতটা ব্যাগে ঢুকিয়ে কিছু একটা খুঁজছি, যদি বাঁচার উপায় কিছু একটা পেয়ে যাই। হঠাৎই হাতে বাজলো আপুর জন্য প্যাক করে নেওয়া কোল্ড কফি আর বার্গার। এই দুটোই এবার শেষ ভরসা আমার। ছেলেটা হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসতেই কোল্ড কফিটা ছুঁড়ে মারলাম তার মুখে। আচমকা এমনটা করাতে ভ্যাবাস্যাক্কা খেয়ে গেল সে। এই সুযোগে বার্গারের চিজের সাথে থাকা কেচাপ সবকিছুই ঘষে দিলাম তার মুখে। কেচাপটা যে ওনার মুখে চলে গেছে বুঝতে পারলাম। বারবার চোখ ডলছেন উনি। ওনার মুখটা চিনালো পায় নেই, পুরাই জোকারদের মতো লাগছিল তাকে। ইচ্ছে করছিল হুহা করে হেসে দেই, কিন্তু তার আগেই পিছন থেকে একজন বলে উঠল, এসব কি করছো সানশাইন? কে এটা? পিছনে তাকিয়ে দেখি শুভ্র, সাহেল ও সাব্বির ভাইয়া দাঁড়িয়ে আছে। সাহেল ভাইয়ের কথায় বিরক্তি হলেও বলে উঠলাম, আমার বয়ফ্রেন্ড। কোনো সমস্যা? মুচকি হেসে, এটা সিরিয়াসলি তোমার বিএফ? অবাক হয়ে, জি হ্যাঁ। আপনাকে মিথ্যা কেন বলবো বলুন তো? মুখে এসব কি? কেউ বিএফ এর সাথে এমন বিহেভ করে নাকি? ভ্রু পুচকে, কেউ করে না, কিন্তু আমি করি, আর এসবেও অভ্যস্ত। এটাই আমার ভালোবাসা। এবার আপনারা যেতে পারেন। শুভ্র ভাইয়া ফোনে কার সার্ভিংসের সাথে কথা বলছিল। আমার মুখে বয়ফ্রেন্ড কথাটা শুনে ফোনটা কেটে পকেটে পুরে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সে ছেলেটির দিকে। তারপর আমার দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়ে দ্রুত বেগে হাঁটা দিল সেখান থেকে। তার সাথে সাহেল ও সাব্বির ভাইও দৌড় লাগালো। এবার আমি ভ্রুকুচকে ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠলাম, চোখ জ্বলছে আপনার? অনেক। বেশ হয়েছে, আমাকে ফলো করতে আসলে এমনই হবে। অসভ্য ছেলে, সাহস কি করে হয় আপনার আমাকে ফলো করার? কোমরে হাত রেখে, রোদ, আমি তোমায় ফলো করছিলাম না বোন। আমি অভ্র। আপনি অভ্র হন আর আকাশ পাতাল জব যেমন হন, আমার কোনো যায় আসে না। আমার হাতে কেচাপের বোতল থাকলে পুরোটাই ঢেলে দিতাম আপনার চোখে। লুচু ছেলে কোথাকার। বাড়িতে মা বোন নাই? মা আছে, বোন আছে একটা, আর সে আমার সামনেই দাঁড়িয়ে আছে। রোদ, আমি তোমার মামুর ছেলে, তোমার অভ্র ভাইয়া। কথাটা শুনে হাত দিয়ে মুখ চেপে ধরলাম আমি। ও মা, এটা মামুর ছেলে? সর্বনাশ করেছে। এখন কি হবে? সরি ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। সরি পরে বলো বোন, আগে পানি দাও, চোখ জ্বলছে তো। ও হ্যাঁ, ব্যাগ থেকে বোতল বের করেই হতাশ হলাম। বোতল খালি। সব তো শুভ্র ভাইয়ের গাড়িতে ঢেলে রেখে আসছি। এখন উপায়? অভ্র ভাইয়ের হাত ধরে একটু হেঁটে চায়ের দোকান থেকে পানি নিয়ে ওনার হাতে দিলাম। শেষমেশ ওনার চোখ ঠিক হলো। আমি অপরাধীর মতো ওনার দিকে তাকিয়ে আছি। উনি চোখ মুছে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, বোন রে, তুমি তো খুবই ভয়ঙ্কর। সরি। কিউট করে। আপনি আগে বললেই তো হতো যে আপনি মামুর ছেলে। না বলে ওভাবে তাকিয়েছিলেন কেন? মুখ ফুলিয়ে, আরে ওটা অনেক কাহিনী। বাবা আমাকে ফুপ্পির পিক দেখিয়ে বলল, এটা দেখলেই আমি তোমাকে চিনে নিব। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। 30 বছর আগের পিক দেখে কাউকে কিভাবে চেনা সম্ভব? তাও ছবিটা তার নিজের না, তার মার। এটা নিয়ে বাজি ধরে অফিস থেকে সোজা এখানে চলে আসলাম। এতক্ষণ তোমাকে খেয়াল করে দেখছিলাম, কিছু বলতাম, কিন্তু তার আগেই তো এত কাণ্ড করে ফেললে। আমি আবার অপরাধী দৃষ্টিতে বললাম, সরি। ভাইয়া মুচকি হেসে বলে উঠলেন, ইটস ওকে,
চলো এবার। কোথায়? তোমায় পৌঁছে দিই। তুমি নাকি আইসক্রিম অনেক পছন্দ করো, বাবা বলল। চলো তোমায় আইসক্রিম খাওয়াবো। সত্যি? ওকে চলুন। যাওয়ার সময় আপুর জন্য কোল্ড কফি আর বার্গারও নিতে হবে। আগেরগুলো তো আপনার মুখে। হাত দিয়ে ইশারা করে ওনার মুখটা দেখাতেই দুজনেই ফিক করে হেসে দিলাম। কাল রাতে অব্র ভাইয়াকে নিয়ে আপুর সাথে এত গল্প করতে করতে ঘুমাতে বড্ড দেরি হয়ে গেছে, যার ফলাফল প্রথম ক্লাস মিস। তাড়াহুড়ো করে ক্লাসের দিকে যাচ্ছিলাম। 3 তলায় লাইব্রেরি, 4 তলায় আমাদের ডিপার্টমেন্ট। 3 তলা পেরিয়ে যখন 4 তলায় উঠব, কেউ একজন টেনে লাইব্রেরির এক কোনায় দেয়ালে চেপে দাঁড় করিয়ে দিল আমায়। লাইব্রেরি পুরোটা ফাঁকা আজ, গা ছমছম পরিবেশ। সামনের মানুষটা আরো বেশি ভয়ঙ্কর। ডান হাতটা আমার কাঁধের ওপর দিয়ে সেলফের ওপর রেখে বাম হাতটা পকেটে গুজে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া। চোখে রাগ স্পষ্ট। সাহস আমার অনেক আছে, কিন্তু কোনো ছেলে এটেটা কাছে দাঁড়িয়ে থাকলে সাহসটাও হতাশ হতে বাধ্য। কোনো রকম ঢোক গিলে বলে উঠলাম, আপনি? শুভ্র ভাইয়া ডেবিল মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকালেন। উনার এই হাসিতেই আমার কাঁপাকাঁপি অবস্থা। শুভ্র ভাইয়ার কাঁধের ওপর দিয়ে চোখ যেতেই দেখি উনার পুরো গ্যাং পেছনে দাঁড়িয়ে। উনি বাঁকা হাসি দিয়ে আমার সামনের একটা টেবিলে বসে চেয়ারে পা রাখলেন। সিল্ক চুলগুলোতে আঙ্গুল চালিয়ে ঠিক করে নিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, তোমার সাহস দেখে আমি হতবাক। আমার গাড়ি নষ্ট করার মতো দুঃসাহস তোমার হলো কি করে? উনার কথাই কেঁপে উঠলাম। এই যা, বুঝে গেল? কিন্তু কিভাবে বুঝলো? এরা কি এখন আমায় ধোলাই দেবে নাকি? কাপা কাপা হাতে ওড়না ঠিক করতে করতে এদিক ওদিক তাকালাম। একটা ঢোক গিলে নিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার গাড়ি আমি কেন নষ্ট করতে যাব? আর আমি করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? উনার কথায় হু হা করে হেসে উঠলেন উনি। আবারও আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, তোমার কি মনে হয় আমি পলিটিক্যাল লিডার হয়েছি এমনি এমনি? তোমার এই ছোটোখাটো কূটনীতি আমার জন্য দুধ ভাত। গেটের পাশে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে, খেয়াল করেছো? ভ্রু নাচিয়ে শয়তানি হাসি দিয়ে। ওনার কথার কোনো উত্তর আমার কাছে নেই। আমি যে এভাবে ফেসে যাব ভাবতেও পারিনি। তবুও জোর গলায় বলার চেষ্টা করলাম, দেখুন। উনি হঠাৎ আরও একটু এগিয়ে এসে মুখের সামনে মুখ এনে বলে উঠলেন, হোয়াট? উনার এভাবে কাছে আসায় ভয় পেয়ে গেলেও একটা বিষয় বেশ অবাক হলাম আমি। উনি আমার এতটা কাছে দাঁড়িয়ে থেকেও একটাবারও আমায় টাচ করেননি। উনার হাতের একটু স্পর্শ আমার গায়ে লাগছে না। উনি ফু দিয়ে আমার সামনের চুলগুলো উড়িয়ে দিয়ে আবারও চেয়ারে বসে পড়লেন। ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে বলে উঠলেন, তোমাকে খুব কঠিন শাস্তি পেতে হবে রোদেলা। আমার সাথে পাঙ্গা নিতে আসলে বাঁচাটা যে খুব কঠিন হয়ে যায়, জানো এটা? উনার কথার কি উত্তর দিব ভেবে পাচ্ছি না। উনার লাল চোখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই সাহেল ভাইয়া বলে উঠলেন, ছেড়ে দে না শুভ্র, বাচ্চা মেয়ে না বুঝে করে ফেলেছে একটা ভুল। লেট হার গো। তোর কার সার্ভিসিংয়ে যত টাকা লাগছে আমি দিয়ে দিচ্ছি, তবু ওকে যেতে দে। আমি অবাক চোখে সাহেল ভাইয়ার দিকে তাকিয়ে আছি। এর আবার কি হলো হঠাৎ? শুভ্র ভাইয়ার রাগী চোখে উনার দিকে তাকিয়ে বলে উঠলেন, এ তো দরদোর জন্য তোর। তুই আমাকে টাকা দেখাচ্ছিস সাহেল? মনে রাখিস, টাকা তোর থেকে আমার কম নেই। টাকা আমার যথেষ্টই আছে। যা নেই তা হলো মনের শান্তি। আর এই মেয়েকে শাস্তি দিলেই সেই শান্তিটা পাবো। সো গাইজ, ওকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? শুভ্র, প্লিজ ছেড়ে দে। ছোট্ট একটা মেয়ে, ওর সাথেও তোর জেদ করতে হবে? শাস্তি দিবি তো? ওকে তাহলে একটা কাজ কর, আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওকে করতে দিয়ে দে। ওর জন্য ওটাই সবচেয়ে কঠিন শাস্তি হবে, ট্রাস্ট মি। কি? আমি কি মূর্খ যে আমার অ্যাসাইনমেন্ট অন্য কেউ করবে? রাগী গলায়, আচ্ছা তোরটা তুই কর, তুই তো আবার মহাজ্ঞানী। সানশাইনকে বরং আমাদের 6 জনেরটা দিয়ে দে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের জন্য মাস্টার্সের 6টা অ্যাসাইনমেন্ট করা অসম্ভব, তাও আবার এক রাতে। তোর কি মনে হয় এর থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে? শুভ্রর মুখ দেখে মনে হচ্ছে সাহেল ভাইয়ার বুদ্ধিটা তার তেমন একটা মনে ধরেনি। তবুও সবার কথাই মেনে নিল সে। আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তে আবারও ফিরে তাকিয়ে গলায় থাকা কামড়ের দাগটাকে লক্ষ্য করে বলে উঠলেন, রোমান্স কিছু কমিয়ে করো। এভাবে স্ট্যাম্প লাগিয়ে ঘুরলে মানুষ পতিতালার বাসিন্দা ভাববে, নাকি তুমি ওই জায়গারই হতেও পারো। কথাটা বলেই উনি হন হন করে বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে। এত সুন্দর একটা ছেলের কথাগুলো এতটা তিক্তপূর্ণ কি করে হতে পারে? দিনে 3 বেলা করলা জুস খায় নাকি? তিতা করলা কোথাকার। উনার কথাটা শুনে কান্না পাচ্ছে আমার। শুধু কান্না নয়, ফ্লোরে পা ছড়িয়ে মরা কান্নার মতো কান্না করতে ইচ্ছে করছে আমার। এই ছেলেটা কত সহজে আমার চরিত্র নিয়ে কথা বলে গেল। ম্যানার্সহীন বুড়িয়া। শুধু গলায় কেন, দরকার পড়লে সারা শরীরে স্ট্যাম্প লাগিয়ে ঘুরবো। তাতে তোর বাপের কি, ইডিয়েট? লাইব্রেরিতে মাস্টার্সের বইয়ের পাতা উল্টাচ্ছি আর উনার বলা কথাগুলো ভেবে চোখের পানি ঝরাচ্ছি। মানুষ কতটা খারাপ হতে পারলে এভাবে বলতে পারে সেটাই ভাবছি। ওনার কথা শুনে মাঝে মাঝে মনে হয় আমাকে অপমান করার জন্যই পৃথিবীতে জন্ম নিয়েছেন উনি। 1 ঘন্টা যাবৎ পাতা উল্টিয়েও এদের বইয়ের আগামাথা কিছুই বুঝলাম না। মাথাটা পুরায় হ্যাং মেরেছে বলে মনে হচ্ছে।
এটা যে আমার পক্ষে সম্ভব না তা এতক্ষণে বেশ বোঝা হয়ে গেছে। ইনোসেন্ট মার্কা অসহায় ফেজ নিয়ে বইয়ের উপর মাথা রেখে আকাশ পাতাল চিন্তা করছি। এভাবে টেবিলে মাথা রেখেই যে কখন ঘুমের সাগরে পাড়ি জমেছি খেয়ালই ছিল না। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, তবে কোনো পরিচিত স্পর্শে ঘুম ভাঙল আমার। চোখ মেলে দেখলাম চারপাশে কেউ নেই, আমি একা বসে আছি পুরো লাইব্রেরিতে। হাই তুলতে তুলতে সামনের দিকে তাকাতেই একটা খাতার দিকে চোখ পড়ল। সামনে রাখা একটা খাতার মাঝ বরাবর আটকানো একটা লাল রঙের কাগজ। কাগজটা নিতে গিয়ে খাতাটা খুলেই অবাক হলাম আমি। খাতাটা অ্যাসাইনমেন্টটা করা কিভাবে সম্ভব? হাতের লাল কাগজটায় ঠুক বুলালাম, সেখানে গুটি গুটি অক্ষরে লেখা, আমার ঘুমন্ত পড়ি, এই যে প্রতিদিন নতুন নতুনভাবে তোমার নেশায় জড়াচ্ছ আমায়, পরে সামলাতে পারবে তো? একটা দীর্ঘশ্বাস ফেলে বাকি খাতাগুলো চেক করলাম। না, শুধু একটাই করা, বাকিগুলো একদম ফাঁকা। তবুও আমার খুশি দেখে কে, এই অ্যাসাইনমেন্টটা কপি মারলেই তো হয়ে গেল। থ্যাংক গড যে আমায় এই মোটা মোটা বইগুলো পড়তে হচ্ছে না। তবু সবশেষে একটা চিন্তা থেকেই যায়, কে সেই ব্যক্তি? কালকের লোকটা আর আজকের লোকটা যে সেম তা বেশ বুঝতে পারছি আমি, কিন্তু কে হতে পারে তা কিছুতেই বোধগম্য হচ্ছে না। উফ, কালকে যাকে গালি দিয়েছি আজকে তাকে এতটাও খারাপ মনে হচ্ছে না। একটা থ্যাঙ্কস দিলেও দেওয়া যেতে পারে। চিত্রাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাইয়াকে ঘুষটুস দিয়ে তিনজনে মিলে 5টা খাতার অ্যাসাইনমেন্ট শেষ করলাম রাত 4টায়। লিখতে লিখতে হাতের অবস্থা শেষ। ব্যাটা খাটাস, তোর বউ ভেগে যাবে দেখে নিস। মাসুম বাচ্চার উপর এত টর্চার আল্লাহ সহ্য হবে না। দেরিতে ঘুমাতে যাওয়ায় ঘুম ভাঙতে ভাঙতে 9টা, যার ফলাফল আজকেও প্রথম ক্লাসটা মিস যাচ্ছে। তাড়াহুড়ো করে ভার্সিটি গেলাম আমি আর চিত্রা। গেটের সামনে পার্কিংয়ের পাশে বটতলায় আড্ডা দিচ্ছে শুভ্র ভাইয়ার গ্যাং। দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে। আমাদের দেখে একটু নড়ে চড়ে বসলো শুভ্র ভাইয়া। বাইকের ওপর বসেছিলেন উনি। এবার নেমে এসে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ালেন। উনাকে দেখে মনটা আপনা আপনিই বলে উঠল, বাহ, লোকটি কি সুন্দর করে দাঁড়াতে পারে। উনি আজ কফি কালার শার্ট পরেছেন, শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো, পরনে হোয়াইট জিন্স, হালকা ব্রাউন সিল্কি চুলগুলো খুব গুছিয়েই পড়ে আছে ওনার কপালে। ডান হাতে ব্র্যান্ডেড ঘড়ি, বাম হাতে ব্ল্যাক ব্রেসলেট টাইপ কিছু একটা পরে আছেন। দুধ সাদা শরীরে কফি কালারের রংটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রং বলে মনে হচ্ছে আমার। চিত্রার খোঁচার ফিসফিস কথা এসব কল্পকাহিনী বাদ দিয়ে মাথা নিচু করে তার দিকে আর চোখে তাকালাম। দোস্ত, শুভ্র ভাইয়াকে পুরো চকলেট বয় লাগছে রে, ইচ্ছে তো করছে ফিসফিস করে। তোর ইচ্ছকে পুটলিতে বন্ধ করে রেখে দে, অন্যের বরের দিকে খারাপ নজরে তাকাস ভদমাইয়া। আরে অন্যের বর আগেই কেমনে বলিস, আমারও তো হতে পারে। আমি কিছু বললাম না, শুভ একটা দীর্ঘশ্বাস ফেললাম। হ্যাঁ, হতেও পারে। চিত্রার মতো সুন্দরী মেয়ের জন্য এটা অবিশ্বাস্যকর কিছু না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, ঠিক তখনই শুভ্র ভাইয়া শান্ত কণ্ঠে বলে উঠলেন, তোমাদের ফিসফাস শেষ, এবার ওদের অ্যাসাইনমেন্টটা দিয়ে বিদায় হও। আমি ব্যাগ থেকে খাতাগুলো বের করে এগিয়ে দিতেই পাশ থেকে একটা ছেলে হাত বাড়িয়ে নিয়ে নিল। সেখান থেকে একটা খাতা এগিয়ে দিল শুভ্রর দিকে। শুভ্র খাতাটা নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়তে লাগে গেল, আর আমার চোখ খুব মনোযোগ দিয়ে তাকে দেখতে লাগে গেল। ওনার ডার্ক পিঙ্ক ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরে খাতার দিকে তাকিয়ে আছেন। গভীর শান্ত চোখগুলোর ঘন পাপড়ি একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। উনি খাতা থেকে একবার চোখ তুলে আমাকে দেখে নিয়ে আবারও খাতায় মুখ ডুবালেন। উনার চাহনিটা কি স্বচ্ছ? আচ্ছা, মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে? হাউ? হঠাৎই থুথুনির কাছে তিলটা নাড়িয়ে কথা বলে উঠলেন, সাজেল, হেল্প যখন করেছিস লুকিয়ে করার দরকার ছিল না, সামনাসামনি করতে পারতিস। মানে কি? মানেটা খুবই পরিষ্কার সাহেল। ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টের পক্ষে মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করা যে সম্ভব নয়, তাও আবার এক রাতে, তা তুই এবং আমরা সবাই বেশ ভালো করেই জানি। তবু এই মেয়ে করেছে, বলতে গেলে বেশ গুছিয়েই করেছে। এখন প্রশ্ন হলো কিভাবে করেছে। উত্তরটা হলো সাহেল, তুই ওকে হেল্প করেছিস। ওর প্রতি তোর প্রেম দরদ সব আমাদের আগে থেকেই জানা সাহেল, সো ড্রামা কমিয়ে কর। আরে আমি কেন করতে যাব হেল্প? ও আমার বউ না গার্লফ্রেন্ড? তোর বেডরুমের খবর তো আমার জানার কথা না সাহেল। কথাটা শুনে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওনার দিকে। ছি, মানুষের মন মানসিকতা কতটা নিচু স্তরের হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত উনি। চিত্রা অবাক চোখে তাকিয়ে আছে। সাহেল ভাইয়াও বেশ অপ্রস্তুত ফিল করছেন বলেই মনে হচ্ছে। শুভ্র ভাইয়া এমন কিছু বলবে ভাবতে পারেননি উনি। কিছুক্ষণ চুপ করে থেকে রাগী গলায় বলে উঠলেন, শুভ্র, এবার লিমিট ক্রস করছিস তুই। এখন কি এই মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করবি নাকি? আমার সাথে যাবি, অনেক কাজ আছে। কথাটা বলে হাতের খাতাটা সাহেল ভাইয়ার হাটে ধরিয়ে দিয়েই সানগ্লাসটা চোখে দিয়ে হাঁটা দিলেন উনি। একটু পর তার পিছু নিলেন সবাই। সাহেল ভাইয়াও আমার দিকে একটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন নিজের গন্তব্যে। আমি জাস্ট দাঁড়িয়ে আছি, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। এখানে ভর্তি হওয়ার পর যে সকল কথা আমাকে শুনতে হচ্ছে তা হয়তো এই 18টা বছরে আর কখনো শুনতে হয়নি। আজ ভার্সিটিতে ওরিয়েন্টেশন, সবাইকে বড় আপুরা শাড়ি পরে যেতে বলেছেন।
আমি আর চিত্রা নীল শাড়ি পরব। আমার রেডি হওয়া শেষ, তেমন কিছুই করিনি। শাড়ি পরে চুলগুলো খুলে দিয়ে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছি। ব্যাস, মেকআপ জিনিসটা আমার জন্য একটা আস্ত বিরক্তির বিষয়। সব কিছু কমপ্লিট করেই যেই না বের হব, তখনই চিত্রা মুখ ফুলিয়ে আমার বাসায় এসে হাজির। শাড়িটাও পরেনি সে। দেখেই মেজাজটা গরম হয়ে গেল আমার। 9:30 বেজে গেছে প্রায়, আর সে এখনও তৈরিই না। এই হারামির জন্য আজ আবারও রেক খেতে হবে আমাদের। ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রাগী গলায় বলে উঠলাম, কি সমস্যা তোর? শাড়ি পরিসনি কেন? আমি যে শাড়ি পরতে পারি না জানিস না তুই? বকবি না একদম। অনেক চেষ্টা করেছি, বাট হচ্ছে না। বকবো না, ঠাড়ায় চড় লাগাবো। ফাজিল মেয়ে, এদিকায় তাড়াতাড়ি। আমি ওকে শাড়ি পরাচ্ছি আর ও বকবক করছে। ওর একমাত্র চিন্তার বিষয় হলো সে শাড়ি পরে হাঁটতে পারে না। যদি স্টেজে গান গাইতে ওঠার পর সবার সামনে শাড়ি খুলে পড়ে যায় তখন কি হবে? ওর এসব ফাউল প্যাচালে বিরক্ত হয়ে শান্ত গলায় বলে উঠলাম, কি আর হবে? সবাই আনন্দে আত্মহারা হয়ে সিটি বাজাবে। তুই মজা করছিস? না করছি না, যা সত্যি তাই বলছি। ও আমার দিকে কাঁদো কাঁদো দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, কিন্তু আমি ওকে পাত্তা দিলাম না। এই মুহূর্তে আমি ওর উপর চরম বিরক্ত। এক তো লেট করেছে, দ্বিতীয়ত ওকে শাড়ি পরাতে গিয়ে আমার শাড়ির অবস্থা বেকাহিল। অবশেষে ভার্সিটি পৌঁছালাম। অনেক লেট হয়ে গেছে বুঝতেই পারছি। তাড়াহুড়ো করে যে পা চালাবো তার উপায়ও নেই। চিত্রা এত আস্তে আস্তে হাঁটছে যেন সে 9 মাসের প্রেগনেন্ট। যত সব, এই মাইয়াকে এই মুহূর্তে তুলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার। হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে পড়লাম। কপাল কুঁচকে গেল অটোমেটিক্যালি। আমার সিক্স সেন্স বলছে কি চিত্রাকে সামনে এগিয়ে যেতে বলে চারপাশে তাকিয়ে সেই চোখ দুটো সন্ধান করছে, কিন্তু কোথাও কেউ নেই। তবু কেন যেন বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে কেউ একজন তো আছে যে গভীর মনোযোগ দিয়ে দেখে চলেছে আমায়। এক হাতে শাড়ির কুচিগুলো ধরে ডান পাশের রাস্তাটির দিকে পা বাড়াতেই পেছন থেকে ডেকে উঠল কেউ। পেছনে তাকিয়ে দেখি সায়েল ভাইয়া। উনিও নীল রঙের পাঞ্জাবি পরেছেন, বেশ সুন্দর লাগছে ওনাকে দেখা। হালকা হাসলাম, উনিও হালকা হেসে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? এই তো বেশ আছি। শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে আজ। আর বাচ্চা লাগছে না তোমায়? ওনার কথায় হাসলাম, কিছু বললাম না। আমারও জানতে ইচ্ছে করছে সেই গোপন ছেলেটা আসলে কে। উনি? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার চোখে হাজারো প্রশ্ন থাকলেও ওনার চোখে কোনো উত্তর খুঁজে পেলাম না। একদম শান্ত এক জোড়া চোখ। আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি, চলো হাঁটতে হাঁটতে কথা বলি। জি চলুন। কথাটা বলেই হাঁটা দিলাম ওনার পাশাপাশি। এখনো সে একই অনুভূতি, কেউ দেখছে আমায়। হঠাৎই উনি বলে উঠলেন, শুভ্রর কথায় কিছু মনে করো না সানশাইন। ওর যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। ও আমার ছোট্টবেলার ফ্রেন্ড। ওকে কখনো মজা করেও মেয়েদেরকে হার্ট করতে দেখিনি আমি। ও খুবই ভদ্র একটা ছেলে, বিশেষ করে মেয়েদের প্রতি। তুমি একমাত্র মেয়ে যার সাথে ও এতটা বাজে বিহেভ করে। সেদিন যে কথাগুলো ইউজ করলো সেগুলো সে কোনো বাজে মেয়েকেও কোনোদিন বলতে পারবে না বলে আমার ধারণা ছিল, কিন্তু আমি হতাশ। তোমার প্রতি ওর ব্যবহার খুবই অগোছালো। আমরা র্যাগিং করি, বাট মেয়েদের রেসপেক্টটা রেখেই করি। বাট ও অ্যাসাইনমেন্টটা কি আপনি করে দিয়েছিলেন? আমার হঠাৎ এমন কথায় অবাক হয়ে আমার দিকে তাকালেন উনি। তারপর ভ্রুকুচকে বলে উঠলেন, অ্যাসাইনমেন্টটা সত্যি তোমায় কেউ করে দিয়েছিল? আপনি করেননি। আমি উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম ওনাকে। উনি সাবলীলভাবেই বলে উঠলেন, না আমি কেন করতে যাব বলতো? শুভ্র আমায় সন্দেহ করছে। আমার হেল্প যতটুকু করার সবার সামনেই করার চেষ্টা করেছি। আমি শুভ্রর মতো এত ব্রিলিয়ান্ট নই। আর তাছাড়া আমার যদি অ্যাসাইনমেন্ট দেওয়ারই হতো তাহলে সরাসরি দিতাম। এত লুকোচুরিত কিছু নেই। শুভ্রর বিহেভিয়ারটা তোমার প্রতি বেশি বাজে হয়ে যাচ্ছিল, তাই ওকে কন্ট্রোল করার জন্য এমন একটা শাস্তি দিতে বলি। বাট দেখো ব্যাপারটা আরও উল্টো হলো। তোমার প্রতি ওর ব্যবহার খারাপই হয়ে যাচ্ছে দিন দিন। আমি চুপচাপ শুনে যাচ্ছি, কিছু বলছি না। কি বলবো বুঝতেও পারছি না। বারবার হতাশ হতে হচ্ছে আমায়। কে সে? সায়েল ভাইয়া কি মিথ্যা বলছে আমায়? মিথ্যা বলে লাভই বা কি ওনার? উফ, চিন্তাই করতে পারছি না আর। সায়েল ভাইয়া আবারও বলে উঠল, কিছু বলছো না যে? না এমনি। একটা জিনিস খেয়াল করেছ? কাকতালীয়ভাবে হলেও আমাদের ড্রেসের কালারটা কিন্তু বেশ ম্যাচিং হয়ে গেছে। তোমার বান্ধবীকেও দেখলাম সেম কালার শাড়ি করেছে। দুজন প্ল্যানিং করেই পরেছি। আমি আর শুভ্র প্ল্যান করে পরেছি। ও হ্যাঁ, আজ শুভ্র ও নীল পাঞ্জাবি পরেছে। ও, শুভ্র নামটা শোনার সাথে সাথে বিতৃষ্ণায় ভরে গেল মন। একটা মানুষকে আমার অসহ্য লাগে। আমি কাউকে ঘৃণা করতে পারি না। যদি পারতাম তাহলে উনিই সেই লিস্টে প্রথম হতেন। সায়েল ভাই আমাকে বাই বলে নিজের কাজে চলে গেলেন। সামনে বেশ ভিড়। চিত্রা স্টেজের পাশে দাঁড়িয়ে ওখান থেকে হাতের ইশারায় ডেকে চলেছে আমায়। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি তার কাছে না গেলে সে মরেও যেতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে শাড়ির কুচিগুলো ধরে ভিড়ের মধ্যেই হাঁটা দিলাম সেদিকে।
কিছুটা ভেতরের দিকে যেতেই কারো হাতের স্পর্শ পেলাম আমার পেটে, সাথে আঁচড় লাগার মতো ব্যথা। আশেপাশে প্রচুর মানুষ, কে এমনটা করতে পারে বুঝতে পারছি না, তবে স্পর্শটা চেনা। তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে এসে পেটে হাত দিয়ে দেখলাম রক্ত বেরিয়ে গেছে। কেউ নখ দিয়ে খুব শক্ত করে আঁচড় কেটে দিয়েছে। জায়গাটা প্রচুর জ্বলছে। হঠাৎই একটা পিচ্চির ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে আমি এর আগেও দেখেছি, ভার্সিটির পাশের চায়ের দোকানটাতে। আমি ছেলেটার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই সে আমার দিকে এগিয়ে দিল মলম, টিস্যু আর একটা কাগজ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, এসব কে দিয়েছে তোমায়? ছেলেটা গম্ভীর মুখে উত্তর দিল, নীল পাঞ্জাবি পরা ভাইজন। নীল পাঞ্জাবি কথাটা শুনেই সাহেল ভাইয়ের কথা মাথায় এলো। তারপর আবার মনে হলো শুভ্র ভাইয়ের কথা। আশেপাশে তাকিয়ে দেখি অনেক ছেলে নীল পাঞ্জাবি পরেছে, কার কথা বুঝবো আমি? তাই আবারও ছেলেটার দিকে প্রশ্ন ছুড়ে দিলাম, নাম কি তোমার ওই নীল পাঞ্জাবিওয়ালা ভাইজানের? নাম কইতে মানা করছে। কথাটা বলি ওগুলো আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেল সে। আমি ওয়াশরুমে গিয়ে শাড়িটা উঁচু করে দেখলাম 3টা নখের আঁচড়। টিস্যু দিয়ে রক্তটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলাম। এই ভূতের মতো কাঁধে নেচে বেড়ানো মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। এর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার? হাউ ডেয়ার হিম! হাতের কাগজের দিকে নজর যাওয়ায় কাগজের ভাঁজটা মেলে ধরলাম। সেখানে লেখা, শাড়ি পরেছ ঠিক আছে, তোমার ফর্সা পেটপেপি সবাইকে দেখিয়ে বেড়াতে হবে? শাড়ি ঠিক না রাখতে পারলে পরো কেন? নাকি দেখাতে চাও সবাইকে যে তুমি কত সুন্দর? ছেলেরা কিভাবে তাকাচ্ছিল সে খেয়াল আছে? কেন দেখবে তোমায় অন্য কেউ? খবরদার, আবার এমন হলে খুন করে ফেলবো তোমায়। রাগ লাগছিল খুব, তাই এমনটা করেছি। বেশি ব্যথা লাগলে সরি। তোমার মন খারাপের জন্য আমি দায়ী, সেটাও আমি জানি, তাই আবারও একটা সরি। শাড়িটা ঠিক করে নিও প্লিজ। চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। এই চিঠি পড়ার পর ইচ্ছে হচ্ছে সম্পূর্ণ শাড়ি খুলে তারপর বাইরে বের হই। এরা আমাকে পেয়েছেটা কি? নিজের প্রপার্টি নাকি সরি? হোয়াট সরি? তোর সরি দিয়ে কি আমি জুস বানিয়ে খাবো নাকি? ডাফার! রাগ আর বিরক্তি নিয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে। অনুষ্ঠান যেদিকে হচ্ছে সেদিকে যেতেই দেখি শুভ্র ভাই আর চিত্রা কথা বলছে। দুজনের জন্য হেসে গড়িয়ে পড়ছে। শুভ্রকে দেখে রাগ উঠে গেছে মাথায়, আর চিত্রার এমন বাঁধ কেলানো দেখে ইচ্ছে হচ্ছে ওর কানের নিচে কয়েকটা লাগাই। ডাফার কোথাকার! আমাকে যে এত অপমান করে, তার সাথে তো দাঁত কেলানোর কি আছে বুঝলাম না। মনটাই খারাপ হয়ে গেল। এই মুহূর্তে সবকিছু বিষাক্ত লাগছে আমার কাছে। আর কিছু না ভেবে ঘুরে দাঁড়ালাম বাসায় ফিরব বলে। পেছনে তাকিয়ে দেখি অভ্র ভাইয়া। আমাকে দেখে হাসি হাসি মুখ নিয়ে বলে উঠলেন, বাহ, আজ আমাদের বীর বালিকাকে তো খুব মিষ্টি লাগছে, কিন্তু মুখটা প্যাঁচার মতো হয়ে আছে কেন? এমনি। আহা, মন খারাপ বুঝতে পেরেছি। তো কোথায় যাওয়া হচ্ছিল? বাসায় যাব, ভালো লাগছে না। বাসায় যাব, ভালো লাগছে না? একদম সত্যি কথা বলছো। বাসায় যাব, ভালো লাগছে না। ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। আচ্ছা, তাহলে অ্যাটলিস্ট বাবার সাথে দেখা করে যাও, তোমার ভালো লাগবে। ওই তো বাবা! আমার পিছনের দিকে ইশারা করে বলে উঠলেন কথাটা। আমি পেছন ফিরে মামুকে দেখতে পেলাম। উনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শুভ্রর সাথে গল্প করছেন। শুভ্র 32 দাঁত বের করে বেশ ভদ্রভাবে কথা বলে চলেছে। শুভ্রকে দেখে মামুর সাথে কথা বলার ইচ্ছাটাই চলে গেল। তাই অভ্র ভাইয়াকে কোনোরকম বুঝিয়ে চলে এলাম সেখান থেকে। একা একা হাঁটছি রাস্তা ধরে। পেটের কাটায় হালকা পুড়াচ্ছে, চুলগুলো ছাড়া থাকায় গরমও করছে হালকা। সেই সাথে চেপে ধরছে হাজারো বিরক্তি। আজ মনটাকে আমার বড্ড বিরক্তিকর লাগছে। ইচ্ছে হচ্ছে মনটাকে বের করে ঘষে মেজে আবার বসিয়ে দিতে পারলে মন খারাপ ভাবটা একটু কমে যেত হয়তো। আকাশ পাতাল কল্পনায় ভর করে অগোছালো পায়ে হেঁটে চলেছে ব্যস্ত রাস্তায়। আজ রিকশার অভাব নেই, চারদিকে কত টুংটাং শব্দ, কিন্তু আফসোস আজ এই রিকশার আমার কোনো প্রয়োজনই নেই। সকাল প্রায় 6টা। তীক্ষ্ণ কোনো শব্দে ঘুম ভেঙে গেল আমার। শব্দটা কোথা থেকে আসছে বোঝার জন্যেই মাথাটা তুলে চোখ দুটো জোর করেই মেলে ধরলাম। কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটা বালিশের নিচ থেকে আসছে। আমার ফোনটাই বেজে চলেছে এতটা নিষ্ঠুরভাবে। ফোনটা হাতে নিয়ে আছাড় মারতে ইচ্ছে করছিল, তবু রিসিভ করে কানে নিলাম। সাথে সাথে ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে গাধার মতো বলে উঠল, চিত্রা, রোদ, এবার আর আমার নিস্তার নেই রে। কেন, খুন টুন করেছিস নাকি? শান্ত গলায়। দুপুর 2টায় পাত্রপক্ষ আসছে। মার ছেলেটাকে বেশ পছন্দ, মনে হচ্ছে বিয়েটা এবার হয়েই যাবে রে। এবার আমার কি হবে? আজ ভার্সিটিতে সিটি ক্লাস টেস্ট। আমি পড়বো নাকি টেনশন করব বলতো? অবশ্যই পড়বি। বিয়ে নিয়ে তো টেনশন করার কি আছে বুঝলাম না। হুট করে কবুল বলে ঠুস করে বাসু করে ঢুকে যাবি। এখানে তো কাপাকাপি হাঁপাহাপির কিছু দেখছি না আমি। তারপরেরটা তুই বড়র ওপর ছেড়ে দে। 1 বছর পর হসপিটালে তোর বাচ্চা নিয়ে দোলাদুলি খেলা খেলি আমার ওপর ছেড়ে দে। নো চাপ। তুই মজা করছিস? আর ইউ কিডিং উইথ মি? নো, আই এম সিরিয়াস। মজা ফজার টাইম নেই, এখন সব সিরিয়াস চলবে। মজা ফজার দিন শেষ। তুই বরং এক কাজ কর, পরের টেবিল থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়। কেন? অবাক হয়ে। বিছানায় শুয়ে কি হবে? বিছানায় শুয়ে কি হবে আবার দৌড়াবি? ডাফার! বিছানায় শুয়ে মানুষ কি করে? অবশ্যই ঘুমাবি।
এই টাইমে এই টেনশনের মধ্যে আমি ঘুমাবো? অবশ্যই ঘুমাবি, দরকার পড়লে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবি। হুমায়ুন স্যার একটা কথা বলেছেন, অ্যাকচুয়ালি বলেননি, লিখেছেন। আমি এই ব্যাপারে তার সাথে একমত। তুই কি শুনবি কি লিখেছেন? বল গোমরা মুখে। উনি লিখেছেন, বিয়ে কোনো আনন্দময় ব্যাপার না, মোটামুটিভাবে ভয়ঙ্কর ব্যাপার। নিজের চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকা ভাবতেই গাগুলায়। হুমায়ুন আহমেদ, রোদন ভরায়ে বসন্তে। বুঝলি, ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর। তাই আমি ভাবছি তোর বিয়েতে বেশি করে পারফিউম আর রুম স্প্রে গিফট করব। আইডিয়াটা সুন্দর না? তুই এমন সিরিয়াস টাইপ ব্যাপারে দায়সারাভাবে কথা বলতে পারছিস রোদ? পারবো না কেন? অবশ্যই পারছি। তুই এখন এসব ভ্যান ভ্যানানি আর প্যান প্যানানি বাদ দিয়ে ভার্সিটি চলে আয়। ক্লাস করেই মার্কেট থেকে এক্সপেন্সিভ সিসিটিভি ক্যামেরা কিনবো, বুঝলি? তো ফটাফট চলে আয়। তো সিসিটিভি ক্যামেরা দিয়ে কি করবি? অবাক হয়ে তোর বাসর ঘরে খাটের কোনায় লাগাবো, একদম লাইভ চলবে। না থাক, বাদ দে, তোর পেট মোটা জামাইরে দেখা যাবে না, গা ঘিন ঘিন করবে। আইডিয়া ক্যান্সেল, অন্য কিছু ভাবতে হবে। রোদ, আমি ফোনটা খট করে কেটে দিলাম। এখন সে ননস্টপ আমায় গালি দিবে, তার শোনার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। আবারও কাঁথা টেনে শুয়ে পড়লাম, বাট লাভ হলো না, ঘুমটা কেটে গেছে। কোনোরকম ফ্রেশ হয়েই কফি হাতে দাঁড়িয়ে গেলাম ব্যালকনিতে। সত্যি কি চিত্রের বিয়েটা হয়ে যাবে? একটা দীর্ঘ শ্বাস ফেলে কফির কাপে চুমুক দিচ্ছি আর ভাবছি চিত্রাকে ছাড়া আমি কতটা অসহায়। ওর ওপর বিরক্ত হয়েও শান্তি আছে। সেই শান্তিটার জন্যেই আল্লাহর কাছে রোজ প্রার্থনা করি, ও ভালো থাকুক, হ্যাপি থাকুক, আর সারাটা জীবন আমায় বিরক্ত করুক। বিয়ে হয়ে গেলে কি ও চেঞ্জ হয়ে যাবে? হতেও পারে, মানুষের মন বোঝা দেয়। ভার্সিটির গার্ডেনের পাশের রাস্তাটায় হেঁটে চলেছি। এদিকটা খুব নীরব। চিত্রা একটু আগেই চলে গেছে। আন্টির কড়া হুকুম, 1:30টার আগে বাসায় ফিরবে, ছেলে আসবে দেখতে। চিত্রার মুখটা শুকনো ছিল। ওর শুকনো মুখটা দেখে কেন জানি মন খারাপ লাগছে বেশ। তাই এই নির্জন পথে হেঁটে মন শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছি। হঠাৎই কিছু ছেলেকে দেখতে পেলাম ভার্সিটির পেছনের দিকে। দিনের বেলাও ছেলেরা নেশা করে জানা ছিল না। ওদের দিকে চোখ পড়তেই ফিরে হাঁটা দিলাম, কিন্তু যা হওয়ার তাই হলো। সবাই মিলে পথ হাটকে দাঁড়ালো আমার পথে। নারী দেহে নেশা নাকি বড় নেশা, তারা এখন সেই নেশায় আসক্ত। ওরা কোনো কথা বলছে না, হেলে দুলে একে অপরকে ইশারা করছে। আমি কি করব বুঝতে পারছি না, কোনো ফিলিংসই কাজ করছে না। একটা ছেলে হুট করে আমার হাত চেপে ধরল। আমি চিৎকার দেওয়ার আগেই ছেলেটিই চাপা আর্তনাদের মতো শব্দ করে ছিটকে পড়ল। বাকিরা এমনি এমনি সরে গেল, অসম্ভব রকম ভয়ে। ওদের চোখের দৃষ্টি অনুসরণ করতেই শুভ্রকে দেখতে পেলাম। ফর্সা মুখটা লাল টকবগে হয়ে আছে, হাত মুষ্টিবদ্ধ, চোখ দুটোতে যেন কেউ সূর্য এঁকে ঠেছে। আপু আর আমি তৈরি হচ্ছি, বাইরে যাব। আজকে আইসক্রিম, ফুচকা, চটপটি যা সামনে পাবো সব খেয়ে পেট ভরবো। আপুর সাথে বেরলার একটা প্লাস পয়েন্ট হলো, আপু কখনো না বলে না। 2-3 প্লেট ফুচকা সাবার করে দিলেও আপু হাসি মুখে বিল পে করে দেয়। কি সুইট বোন আমার। কালকে আপু চলে যাবে, ভার্সিটির ছুটি শেষ তার, তাই আজকে এত আয়োজন করে ঘুরতে যাওয়া। নীল শাড়ি, নীল চুড়ি, একদম ইলাহি কাণ্ড। দুজনে তৈরি হয়ে বের হতেই দেখি মামু আর অভ্র ভাইয়া বসে আছে। কাল তাদের বাসায় দাওয়াত। আমাদের দেখিয়ে মামু হাসি হাসি মুখে বলে উঠলেন, রুদমা কোথায় যাচ্ছিস? মামু ঘুরতে যাচ্ছি, আজ ফাটিয়ে খাবো। আপু তো কাল চলে যাচ্ছে, তাই তুমি আবার সাথে যেতে চেও না। তোমায় নেওয়া যাবে না, এখানে শুধু ইয়াংস্টার্সদের কর্তৃত্ব, বুড়োদের নেওয়ার নিয়ম নেই। মামু আমার কথায় হুহা করে হেসে উঠলেন, হাসি মুখেই বলে উঠলেন, আচ্ছা যাব না, তবে তুই কিন্তু ভুল বললি, আমি এখনো যথেষ্ট ইয়াং। দেখ তো অভ্র আর আমার মধ্যে কাকে বেশি স্মার্ট লাগছে? অবশ্যই আমাকে। কথাটা বলে মামু নিজেই হেসে দিলেন, সাথে আমরাও। তারপর হঠাৎই হাসি বন্ধ করে বলে উঠল, রুহিমা তোমার কাল না গেলে হয় না? কেন মামু? কাল একটু কাজ ছিল, তুমি কালকের দিনটা ম্যানেজ করে থেকে যাও, হবে না? ঠিক আছে মামু, থাকবো, আপনি চিন্তা করবেন না। দেন গ্রেট, মুচকি হেসে। তাহলে আমরা যাই মামু, তুমি বসে বসে চা খাবার বয়স বাড়াও। তবে রে দিন দিন দুষ্ট হচ্ছিস তুই রোদ। আচ্ছা তোরা একা না গিয়ে অভ্রকে নিয়ে যা। না আমরা একাই যাব। আরে বডিগার্ড হিসেবে নিয়ে যা। বডিগার্ড আইডিয়া খারাপ না। এই যে ভাইয়া, হবেন নাকি বডিগার্ড? ফ্রি বডিগার্ড, নো পেমেন্ট, কোমরে হাত রেখে। বাবা বলে সুন্দরী মেয়ের বডিগার্ড হওয়া দোষের কিছু না, বরং সৌভাগ্যের বিষয়। এসব বিষয় না বলতে নেই, ফটাফট নির্লজ্জের মতো হ্যাঁ বলে দিতে হয়। আমি আবার খাঁটি বাঙালি, না বলতে পারি না। আর সুন্দরী মেয়েদের তো কোনো কালেই না। অভ্র ভাইয়া কথাটা যে আপুকে উদ্দেশ্য করে বলল তা বেশ বুঝতে পারছি। আমি আর চোখে আপুর দিকে তাকাতেই দেখি সে লজ্জায় লাল, নীল, গোলাপি হয়ে যাচ্ছে ক্রমাগত। বাহ মাইয়া, দেখি লজ্জাবতী লতিকা। অভ্র ভাইয়া আর আমি পাশাপাশি হাঁটছি, হাতে আইসক্রিম, দুজনেই নানা গল্পে মশগুল। আপুর একটা কল আসায় সে পেছনে পড়েছে। আমাদের দাঁড়াতে নিষেধ করে মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে সে, তাই আমরাও আর অপেক্ষা না করে হাঁটা দিয়েছি। হঠাৎই কোথার থেকে শুভ্র ভাই আসে হাজির। একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন উনি। আমি আর ভাইয়া দুজনেই অবাক।
এভাবে সামনে দাঁড়ানোর মানে কি? ভাইয়া ব্রুকুসকে তাকিয়ে বলে উঠলেন, কি সমস্যা? শুভ্র ভাইয়া দাঁতে দাঁত চেপে বলে উঠল, অনেক সমস্যা। এটুকু বলেই ঘুরে হাঁটা দিল। কিছুটা গিয়ে আবারও ফিরে এসে আমার হাত থেকে আইসক্রিমটা ছু মেরে নিয়ে পাশের ড্রেনে ফেলে দিয়ে আবারও হাঁটা দিল। আমি তো অবাক, অভ্র ভাইয়া আরও অবাক। এবার আমার অভ্র ভাইয়ার কতি রাগ লাগছে। উনি কিছু বললেন না কেন? হোয়াই, এই সাদা বিলাইটাকে কেন এভাবে ছেড়ে দিল? ভাইয়া, উনি আমার আইসক্রিম নিয়ে চলে গেল, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হুট করে এভাবে নিয়ে নিবে আমি জানতাম নাকি? আধ খাওয়াটা নিয়ে কি লাভ হলো বুঝলাম না। আমাকে বললে তো নতুন দেখেই কিনে দিতাম। আশ্চর্য তো, উনি ডাকাতি করে নিয়ে গেলেন। কোনো ডাকাত কি ডাকাতি করার আগে আপনাকে বলবে, স্যার আমি ডাকাতি করব, পারমিশন পাওয়া যাবে? ডাকাত তো হুটহাটি ডাকাতি করবে, এটাই নিয়ম। এদের উপর আমাদেরও হুটহাট করে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এখানে আপনাকে দেখে তো মনে হচ্ছে আমার আইসক্রিম যে নিয়ে গেল তাতে আপনার মাথা ব্যথা নেই। আপনি তো ওনাকে আইসক্রিম কিনে দিতে পারেননি, এই দুঃখে কাতর। রাগী গলায়, আরে তা নয়, আসলে কি আপনি ওনাকে কিছু বললেন না কেন? 2-3টা ঘুষিও তো দিতে পারতেন। দিনে দুপুরে ডাকাতি করে গেল। আমি মামুকে বলবো, ইউ আর আ ভেরি ব্যাড বডিগার্ড। সরি বোন, দোষ হয়ে গেছে, মাফ করে দেন। নেক্সট টাইম এমন করলে দিব একটা চড়, প্রমিস। মাত্র একটা তো কয়টা? 10-12টা? আচ্ছা 5টা দিব। আমি তাকাতেই, মানুষকে আঘাত করা মহাপাপ তো, আল্লাহ পাপ দেয় জানো না? হুনার কথার ভঙ্গি দেখে দুইজনেই হেসে দিলাম। ভার্সিটির শেষে গেটের সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার কারণ হলো অভ্র ভাইয়া। আজ ওনাদের বাসায় যাওয়ার কথা। সবাই সকালেই চলে গেছে, শুধুমাত্র আমি রয়ে গেছি ভার্সিটিতে ক্লাস ছিল বলে। মামু ফোন দিয়ে বলে দিয়েছেন অভ্র ভাইয়া যাবেন, একা যেন না আসি। তাছাড়া এর আগে যেহেতু যাইনি, চিনিও না। চিত্রও আমার পাশে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ওর এক অভ্যাস, মন খারাপ থাকলেই মুখ ফুলিয়ে বসে থাকবে, একটা কথাও বলবে না, এমনকি হুহাও না। সারা দিন তাই করেছে, এখনো চুপ করে দাঁড়িয়ে আছে। চিতাবাঘ, তোর জামাই উঠবি কেমন দেখতে রে? উত্তর না দিলে তোর বিয়া তাড়াতাড়ি হয়ে যাবে। আমিন। দেখিনি, শুধু পেট দেখেছি, মুখ দেখিনি। হায় আল্লাহ, কস কি? মুখের আগেই পেট? তোরা তো দেখি হেব্বি ফাস্ট। কিন্তু দোস্ত, আমি যতটুকু জানি, ছেলেরা শাড়ির ফাঁকে ফুঁকে উঁকি ঝুঁকি দিয়ে মেয়েদের পেট দেখে। কিন্তু দোস্ত, তুই তোর পেট মোটা জামাইয়ের পেটে কি এমন সম্পদ খুঁজে পেলি বুঝলাম না। কাহিনী কি? কোনো কাহিনী না। আমি লজ্জায় মাথা উঠাতে পারি না। মাথা নিচু করে রাখায় চোখ উনার পেট পর্যন্তই পৌঁছেছে। অবশ্য পাঞ্জাবিতে ঢাকা পেট। আর উনার পেট মোটা নয়, স্লিম। তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই ব্যাটার পেট দেখেই প্রেমে পড়ে গেছিস। একদম না, ঢং কমায় মার। আরে তুই না বিয়ে করতে চাস না? তাহলে লজ্জাবতী লতিকা হয়ে বসেছিলি কেন? বিয়ে করতে না চাইলেই কি আমি লজ্জা পাবো না? এতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে আর আমি লজ্জা পাবো না? না, পাবি না। কেন পাবি? তোর বাড়ি, তোর ঘর, ইভেন সোফাটাও তোর, খাচ্ছেও তোদের খাবার। লজ্জা তো ওদের পাওয়া উচিত, তুই কেন পাবি? বিয়ের জন্য রাজি থাকলে না হয় লজ্জাটা মানাতো। যেহেতু রাজি নস, সেহেতু কেন লজ্জা পাবি? বরং এমনভাবে তাকাবি ছেলে যেন ভয় পেয়ে মায়ের আঁচল ধরে বলে, মাম্মাম আমি বিয়ে করব না। তা না করে লজ্জায় লাল হয়ে সেজে বসেছিলি। ছেলে যে তোকে স্ট্রবেরি ভেবে খেয়ে ফেলেনি, এটাই তো তোর ভাগ্য। আমার লজ্জা লাগলে আমি কি করব? মুখ ফুলিয়ে, আমার লজ্জা লাগলে আমি কি করব? ঢং। যা তো এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন? সে আসবে নাকি? জি না, আমার না, তোর সে আসবে বলে দাঁড়িয়ে আছি। আমার সে না, ভাইয়া আসবে। যা তো ভাগ। চিত্রা চলে যাবার কিছুক্ষণ পরেই অভ্র ভাইয়া এলো, পাশে আপুও আছে। আমাকে দেখেই হাসি মুখে গাড়িতে উঠতে বললেন উনি। আমিও হাসি হাসি মুখে পেছনের সিটে গিয়ে বসে পড়লাম। আমি বসার 2 মিনিট পরেই আরেকজন হুড়মুড় করে ঢুকে গেল গাড়িতে। চমকে গিয়ে পাশে তাকাতেই দেখি শুভ্র ভাইয়া। আমি তো ওনাকে দেখে অবাক, কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন হলে বলে মনে হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। তাড়াতাড়ি চালাও, ক্ষুধা লাগছে ব্যাপক। এই তুমি নিশ্চয়ই রুহি, রাইট? জি ভাইয়া। কেমন আছো রুহি? আলহামদুলিল্লাহ, আপনি? এই তো ভালো, বাট আপাতত ক্ষুধায় কাতর। এনিওয়ে, তুমি তো এবার ফাইনাল ইয়ার, রাইট? হ্যাঁ ভাইয়া। গুড। আমার 1 বছর জুনিয়র। ভাইয়ার থেকে 4 বছর জুনিয়র তুমি। আপনি মাস্টার্স করছেন? হ্যাঁ। তোমার নামটা বেশ সুন্দর, তুমিও বেশ মিষ্টি মেয়ে। কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না। কি বিষয় ভাইয়া? কৌতূহলী হয়ে।
এর মতো ঝগড়ুটে মেয়ে তোমার বোন কি করে হলো? স্ট্রেঞ্জ, কুড়িয়ে পেয়েছিলে বুঝি? ভাইয়া, আপনি কিছু বলছেন না কেন? কে না কে গাড়িতে এসে বসে গেল আর আপনি কিচ্ছু বলছেন না। আর এখন তো আমাকেও অপমান করছে। কাল আইসক্রিমও কেড়ে নিয়েছিল। আপনি কিছু বলবেন না? আমি নেমে যাব। এই না না, দাঁড়াও, আমি ওকে বকছি। এই শুভলো, ওকে জ্বালাচ্ছিস কেন বলতো? মার দিব একটা। আমি কই জ্বালাচ্ছি? ও নিজে নিজে জ্বললে কি করতে পারি বলো? ভাইয়া কথাটাই শুলে আমি হ্যাং। তার মানে মামু যে ছোট মহাশয় বলতেন, ওটাই ইনি? হায় আল্লাহ, এ তো দেখি সোজা বাঘের গোয়ায় গিয়ে পড়লাম। কিন্তু আমায় কেউ বলেনি কেন? ওনার কথা শুনেও তো বোঝা যাচ্ছে উনি আগে থেকেই জানতেন যে আমি ওনার ফুপ্পির মেয়ে। তবুও কত বাজে বিহার করেছে আমার সাথে। কি ফাজিল! নিউ মার্কেটের সামনে থেমে গেল গাড়ি। মামু অভ্র ভাইয়াকে কি সব কিনে নিতে বলেছেন, কিন্তু এই সাদা বিলাইয়ের সেই ধৈর্য থাকলে তো সে কিছুতেই অভ্র ভাইয়ার সাথে যাবে না। এই মুহূর্তেই বাসায় যেতে চায় সে, অ্যাট এনি কস্ট। অভ্র ভাইয়া হয়তো জানে একে বলে লাভ হবে না, তাই তাকে কিছু না বলে আপুর দিকে আর চোখে তাকিয়ে বলে উঠল, কেউ কি আমার সাথে যাবে না? সাথে সাথেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, রুহিকে নিয়ে যাও ভাইয়া, ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর চয়েস সুন্দর। রুহি যাবে ভাইয়ার সাথে, প্লিজ। আমি ওনার কথায় চরম অবাক। এই ছেলেকে দেখে কে বলবে এই ছেলে এতটা ফাজিল? আপুকে এত কিউট করে প্লিজ বলছে। আপু তো নির্ঘাত ভাববে এই পোলা ইনোসেন্সের দোকান, কিন্তু আসলে তো তা নয়, একদম অসভ্য। শুভ্র ভাইয়ার কথায় আপু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে গাড়ি থেকে নেমে গেল। আমিও নামতে যাব, ঠিক তখনই শুভ্র ভাইয়া বলে উঠলেন, একেও নিয়ে যাও, যদিও কাজে কিছুই লাগবে না, তবু নিয়ে যাও। ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ওনার দিকে তাকিয়েই বলে উঠলাম, আপনি না বললেও আমি যাব। আপনার মতো থার্ড ক্লাস পার্সনের সাথে থাকার কোনো ইচ্ছে আমার নেই। কথাটা বলে নামতে গেলেই বাদ সাধল আপু। এই না না, তোর আসতে হবে না। কি রোদ বাইরে দেখেছিস? সকালে তো ব্রেকফাস্টটাও করিসনি ঠিকঠাকভাবে। এখন 2টো বাজে, পরে দেখা যাবে সেন্সলেস হয়ে পড়ে গেছিস। একটা মেয়ে শপিং করতে করতে বেহুশ, কি বিশ্রী অবস্থা হবে বলতো? তার থেকে তুই শুভ্র ভাইয়ার সাথে চলে যা, বাসায় গিয়ে রেস্ট নিবি। গো। না, ওনার সাথে আমি কিছুতেই যাব না। তাছাড়া তুমি তো একা গেলে আনইজি ফিল করবে। আমি ম্যানেজ করে নিব, তবু তোর হেলথের সাথে নো কম্প্রোমাইজ। তোর তো একটুতেই প্রেশার লো হয়ে যায়, সো তুই বাড়ি যা, আর একটা কথাও না। আপুর কথায় মুখ ফুলিয়ে বসে পড়লাম। এই বলদের সাথে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তবু যেতে হচ্ছে। উফ, অসহ্য। কিছুক্ষণের মধ্যেই অভ্র ভাইয়া আপুকে নিয়ে হাওয়া হয়ে গেলেন, আর আমার মতো অবলা নারীকে এই নরপিশাচের কাছে রেখে গেলেন। উফ, দুজনেই চুপচাপ বসে আছি। ওনার ভাব দেখে মনে হচ্ছে শুধু ওনার পাশে কেন, ওনার ত্রিসীমানার মধ্যে কেউ নেই। আজাইরা। হঠাৎই একটা মোড়ে গাড়ি থেমে গেল। সাথে সাথেই একটা ছেলে দৌড়ে এসে দাঁড়ালো জানালার পাশে। ছেলেটা ক্রমাগত হাঁপাচ্ছে, মনে হচ্ছে বেশ দৌড়েছে সে। হাঁপাতে হাঁপাতেই বলে উঠল, ভাই, যে বার্গার আনতে বলছেন ওইটা তো পাই নাই, তাই চিকেন বার্গার আনছি, আর আইসক্রিমও আনছি, ধরেন। হাতটা বাড়িয়ে দিয়ে উনি সামনের দিকে তাকিয়ে বলে উঠলেন, ওটা আমার জন্য নয় সাকিব, পাশের জনকে দে। ওনার কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে বেকুল মার্কা হাসি দিয়ে বলে উঠল, ভাবি ধরেন, একদম ফ্রেশ আনছি। ওনার ভাবি কথাটায় আমি ভ্রু কুঁচকে তাকাতেই সে তাড়াহুড়ো করে বলে উঠল, সরি আপুমনি। সাকিব, গাধার মতো না দাঁড়িয়ে না থেকে খাবারটা সামনে রেখে চলে যা। তোর না 3টা ক্লাস? হ্যাঁ ভাই। তাহলে দাঁড়িয়ে আছিস কেন আহাম্মক? সরি ভাই। আসি ভাবি, সরি আপুমনি, আসি। কথাটা বলে আবারও দৌড়ে লাগালো ছেলেটি। এবার আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকালাম, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপই নেই। অদ্ভুত মানুষ। ওই ছেলেটা আমায় ভাবি ডাকলো কেন রাগী গলায়? ওটা ওকে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করছো? ভাবলেশীন ভাবে। অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব, আপনিই নিশ্চয়ই ওকে শিখিয়ে দিয়েছেন যেন আমায় ভাবি ডাকে। ও হ্যালো, আমি কোন দুঃখে বলতে যাব? আমার মনে হয় তুমি দেখতে হয়তো ভাবির মতো, তাই তোমাকে দেখলেই ওর ভাবি ফিলিংস আসে। শয়তানি হাসি দিয়ে। একদম মিথ্যে বলবেন না। আর এসবের মানে কি? বার্গার, আইসক্রিম এসব দিয়ে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, জাস্ট নিজেকে সেভ করতে চাইছি, কিছু প্রমাণ করতে চাইছি না। সেভ কার থেকে? তোমার থেকে। হোয়াট? অবাক হয়ে। তোমার প্রেশার অলওয়েজ লো থাকে, ওভারঅল 90-50, আর সকাল থেকে না খেয়ে থাকায় এখন তার 90-30 নেমে যেতে পারে। মোরাল অফ দ্য স্পিচ হলো, তুমি এক্ষুনি সেন্সলেস হয়ে যেতে পারো। আর আমার মনে হয় কি জানো, তুমি ইচ্ছে করে এমনটা করছো যেন সেন্সলেস হয়ে আমার কোলে চড়তে পারো। ও মাই গড, চিন্তা করা যায়? কি ভয়ানক মেয়ে। জীবনেও না। আমি মরে গেলেও আপনার কোলে উঠব না। নিজেকে কি মনে করেন? হ্যাঁ, প্রিন্স চার্মিং? যত সব আজাইরা। আর আপনি আমার ফিজিক্যাল কন্ডিশন কি করে জানলেন? সন্দেহের দৃষ্টিতে। উনি কিছু না বলে মুচকি হাসলেন। ওনার হাসিতে পিত্ত জ্বলে গেল আমার। অসভ্য ছেলে।
হাসি তো একটা শয়তান শয়তান ভাব আছে। আবারও নীরব হয়ে গেল গাড়ির পরিবেশ। উনি খুব সফটলি গাড়ি চালাচ্ছেন, আর পাশে বসে আমি ছটপট করছি। পেটের মধ্যে হাজারো প্রশ্ন কিলবিল করছে। ওনাকে জিজ্ঞেস করব কি করব না বুঝে উঠতে পারছিলাম না। উনি কি উত্তর দিবেন? আচ্ছা, জিজ্ঞেস করেই দেখি, যা হবার হবে। সকল দ্বিধাদ্বন্দ্বকে জলাঞ্জলি দিয়ে প্রশ্নটা করেই ফেললাম। একটা কথা জিজ্ঞেস করি? না মানে বলছিলাম কি, আপনি কবে থেকে জানেন যে আপনি আমার মামুর ছেলে? আমি তোমার মামুর ছেলে হতে যাব কেন? আমি আমার বাবার ছেলে। এখন আনফর্চুনেটলি আমার বাবা যদি তোমার মামু হয়, দেন হোয়াট ক্যান আই ডু? উফ, এত প্যাঁচান কেন? বলুন না কবে থেকে জানেন। খাবারটা খেলে বলবো। আমি ফটাফট বার্গারটা হাতে নিয়ে বললাম, ওকে খাচ্ছি, এবার তো বলুন। উনি মুচকি হেসে আবারও গাড়ি চালানোয় মনোযোগ দিলেন। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, প্রথম দিন থেকেই জানি। প্রথম দিন? তার মানে চড়কেই বুঝে গিয়েছিলেন? না মানে বলছিলাম যে প্রথমবার দেখেই বুঝে গিয়েছিলেন? নো, প্রথমে বুঝিনি। প্রথমে ততটা খেয়াল করে দেখিনি তোমায়। ক্যান্টিনে রাহা তোমার উপর পানি ফেলার পর বুঝতে পেরেছিলাম। এমনি কেমনে বুঝে গেলেন? আর বুঝলে মামুকে বলেননি কেন? আমি সিওর ছিলাম না তাই বলিনি। আর আমি সিওর না হয়ে কিছু করি না। ও, তা না হয় বুঝলাম, বাট আপনি আমায় চিনলেন কিভাবে? শুভ্র হাসল। হাতের ঘড়িটা একবার দেখে নিয়ে বলে উঠলেন, বাংলা সিনেমা দেখেছো কখনো? হ্যাঁ, কেন? দের ইজ এ কমন সিন আন্ডার দ্যাট ইজ, ছেলে অবিকল বাবার মতো দেখতে, নয়তো মেয়ে একদম মায়ের মতো। এসব দেখে তখন হাসিই পেত। বিশ্বাস কোনো কালই হয়নি, বাট আনফর্চুনেটলি ব্যাপারটা তোমার সাথে ঘটেছে। ফুপির চেহারার সাথে তোমার চেহারার 80% মিল আছে। ফুপির ছোটবেলার ছবি যদি কেউ বারবার দেখে, তাহলে তোমায় হঠাৎ দেখে চমকাতে বাধ্য হবে সে। আপনি আমার আম্মুর পিক দেখেছিলেন? আমাদের বসার ঘরেই ফুপির ছোটবেলার তোমার বয়সে একটা পিক ঝোলানো, ছোট থেকেই দেখে আসছি। ও, আপনি আমার রিলেটিভ এটা জানার পরও আমার সাথে কি বাজে বিহেভ করেছেন। ছি, আমি মামুকে সব বলে দিব মুখ ফুলিয়ে। আমি কি তোমার সাথে কথা বলার সময় স্ল্যাং ইউজ করেছি? তোমার শরীরে হাত দিয়েছি? তাহলে মিসবিহেভ কিভাবে করলাম? বাবাকে কি বলবা? বাঁকা হাসি দিয়ে। আপনি আমায় প্রস্টিটিউটের সাথে তুলনা করেছেন, এটা কি কম? রাগী গলায়। আচ্ছা বলো, আমিও বাবাকে বলবো কেন তুলনাটা করেছি। গলায় লাভ বাইট ভাসিয়ে ঘুরলে যে কেউ এই একই কথা বলবে। তোমাকে দেখে পিচ্চি মনে হলে কি হবে? বয়ফ্রেন্ডদের সাথে রাস্তায় রাস্তায় রোমান্স করে বেড়াও, সেটা বাবার জানা উচিত। আচ্ছা, তুমি কি শুধু রাস্তায় এমন করো নাকি রুমেও? শাট আপ। আর একটা কথা না, গাড়ি থামান। কেন? আই সেড স্টপ দ্য কার। চিৎকার করে লাভ নাই, থামাবো না। তাহলে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়বো। আপনার ঘৃণ্য চেহারা দেখার চেয়ে গাড়ি থেকে পড়ে মরে যাওয়া ভালো। গাড়ি থামান বলছি। দাঁতে দাঁত চেপে। পারলে লাফিয়ে পড়ো, আই ডোন্ট কেয়ার, বাট গাড়ি থামবে না। শান্ত গলায়। রাগে আমার গা জ্বলছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, নয়তো একে এক ধাক্কায় গাড়ি থেকে আউট করে দিই। তাহলে কিছুটা শান্তি পেলেও পেতে পারি। ওনার দিকে আর চোখে তাকালাম। উনি খুব শান্ত ভঙ্গিতে টিস নিয়ে মুখটা মুছে নিলেন। শার্টের দিকে একবার দেখে নিয়েই হাতটা ফোল্ড করে আবারও গাড়ি স্টার্ট দিলেন। ওনার ভাব দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে। আমার দেওয়া পানিতে ওনার শার্টও ভিজে, চুপচুপেও হয়নি। কি আশ্চর্য! এর রিয়াকশন বাটন কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি? হতেও পারে, হু নোজ। অবলা নারীকে এই নরপিশাচের কাছে রেখে গেলেন। উফ, দুজনেই চুপচাপ বসে আছি। ওনার ভাব দেখে মনে হচ্ছে শুধু ওনার পাশে কেন, ওনার ত্রিসীমানার মধ্যে কেউ নেই। আজাইরা! হঠাৎই একটা মোড়ে গাড়ি থেমে গেল, আর আমার মতো অবলা নারীকে এই নরপিশাচের কাছে রেখে গেলেন। উফ, দুজনেই চুপচাপ বসে আছি। আর একটা কথা না, গাড়ি থামান। কেন? আই সেড স্টপ দ্য কার। চিৎকার করে লাভ নাই, থামাবো না। তাহলে আমি গাড়ি থেকে লাফিয়ে পড়ব। আপনার ঘৃণ্য চেহারা দেখার চেয়ে গাড়ি থেকে পড়ে মরে যাওয়া ভালো। গাড়ি থামান বলছি। পারলে লাফিয়ে পড়ো, আই ডোন্ট কেয়ার। গাড়ি থামবে না। রাগে আমার গা জ্বলছে। ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি, নয়তো একে এক ধাক্কায় গাড়ি থেকে আউট করে দিই। তাহলে কিছুটা শান্তি পেলেও পেতে পারি। ওনার দিকে আর চোখে তাকালাম। উনি খুব শান্ত ভঙ্গিতে টিস্যু নিয়ে মুখটা মুছে নিলেন। শার্টের দিকে একবার দেখে নিয়েই হাতটা ফোল্ড করে আবারও গাড়ি স্টার্ট দিলেন। ওনার ভাব দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক আছে। আমার দেওয়া পানিতে ওনার শার্টও ভিজে, চুপচুপেও হয়নি। কি আশ্চর্য! এর রিয়াকশন বাটন কি কাজ করা বন্ধ করে দিয়েছে নাকি? হতেও পারে, হু নোজ। সবাই ড্রয়িং রুমে বসে আছি। আড্ডায় মেতে উঠেছে মহল, কিন্তু সেখানে আমার কোনো যোগসূত্র নেই। চুপচাপ এক কোনায় বসে আছি আমি। ভালো লাগছে না মোটেও। শুভ্রা ভাইয়ার ওই সব বিষাক্ত কথা শোনার পর ভালো না লাগাটাই স্বাভাবিক, মূলত ভালো লাগাটাই অস্বাভাবিক। শুভ্র ভাইয়া আমার বাম পাশের সোফায় চিত হয়ে শুয়ে ফোনে গেম খেলছেন, আর ডান পাশে বসেছেন মামু। তাই চাইলেও উঠে যেতে পারছি না এখান থেকে। ব্যাপারটা আমার হাতে থাকলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতাম, কিন্তু ব্যাপারটা যেহেতু আমার হাতে নেই, তাই চুপচাপ বসে বাড়ির প্রতিটি জিনিসের চোখ বোলাচ্ছি। মামুর বাড়িটা রাজমহলের মতো বড় নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি আকারের ডুপ্লেক্স বাড়ি। আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বাগানটা, ভিন্ন ধরনের ফুলে ভর্তি। বাড়িতে ঢুকার সময় ছাদের এক কোণে কবুতরের ঝাঁকও চোখে পড়েছে। নিশ্চয়ই ছাদে কবুতরের ঘর আছে।
চোখ দুটো চারদিকে ঘুরে আবারও আটকে গেল দেয়ালে টাঙানো ওই ছবিটাতে, আম্মুর ছবি। হঠাৎ দেখলে মনে হয় আমি হয়তো নালিয়ে আসছে। বেশ দুষ্টু ছিল, হওয়ারই কথা। এখনো মাঝে মাঝে বাবা মার রুমের বাইরে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে বাবাকে দেওয়া মায়ের অদ্ভুত সব শাস্তি। কখনো কফিতে লবণ তো কখনো বাবার পাঞ্জাবিতে জুস। মায়ের ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে হাজির, মুখে গদগদে হাসি। মা ওনাকে চিনতে না পেরে মামুকে জিজ্ঞেস করার সাথে সাথেই মামুর কথাটা কেড়ে নিয়ে নিজেই বলে উঠলেন, আমাকে চিনবেন না আপা, আমি হলাম অভ্রর বড়া খালার দেবরের বুয়ের ছোট ভাইয়ের বউ। উনার পরিচয় শুনে আমার মাথা ঘুরে গেল। ভ্রু কুচকে হিসেব মেলানোর চেষ্টা করছি, তাহলে মহিলাটা আমার সম্পর্কে কি হতে পারে? ঠিক তখনই শুভ্র মোবাইলটা পকেটে রেখে সোজা হয়ে বসে বলে উঠলেন, আন্টি পরিচয়টা একটু শর্টকাট হয়ে গেল না? নো প্রবলেম, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফুপ্পি উনি হলেন আমার আর ভাইয়ার বড় খালামণির একমাত্র দেবরের একমাত্র বউয়ের দুই মাত্র ভাইয়ের মধ্যে দ্বিতীয় জনের দুই মাত্র বউ। আই মিন টু সে সেকেন্ড ওয়াইফ, বড়ই আদরের ওয়াইফ। ঠিক বলেছি না আন্টি? হ্যাঁ হ্যাঁ একদম, বেককল হাসি দিয়ে। একটু আগে সম্পর্কের সুতোটা যতটা খুলছিলাম, শুভ্র ভাইয়া তার ইন্না লিল্লাহ করে দিলেন। আমার দ্বারা এত চিন্তা হবে না দেখে সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে মহিলাটার দিকে চোখ দিলাম। মহিলাটা যে আস্ত একটা আহামক তা ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। ওনার এই হাসিটাই যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে, আই অ্যাম আ আহাম্মক, ভেরি বিগ আহাম্মক। আম্মু সম্পর্কের প্যাঁচ কতটুকু বুঝতে পেরেছে তা ওনার মুখ দেখে ঠিক বলা যাচ্ছে না, তবুও হাসি হাসি মুখে বলে উঠলেন, ও আচ্ছা ভাবি ভালো আছেন? আমি বেশ খেয়াল করে দেখেছি মহিলাদের এই দিক দিয়ে ব্যাপক সুবিধা। মধ্যবয়স্ক সব মহিলাই তাদের হবে ভাবি নয়তো আপা। সম্পর্কে হাজার প্যাঁচ থাকলেও ঘুরে ফিরে ভাবি আপা। আর আমাদের ক্ষেত্রে খালা, ফুপু, মামি, কাকি, দাদি, নানি, আপি, ভাবি, আরও কত কি, একটার সাথে একটা ঘুলিয়ে ফেললেই বাঁশ। যাই হোক, মহিলাটা মার কথার উত্তর দিয়েই খুশিতে গদগদে হয়ে আমাদের দু বোনকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ওমা আপা, এরা আপনার মেয়ে বুঝি, কি মিষ্টি দেখতে। যদিও বড়টা বেশি সুন্দর, ছোট জনের গায়ের রংটা একটু। ওনার কথাই তেমন খারাপ লাগলো না, এটাই আগেও শুনেছি, নতুন কিছু না। নতুন কিছু হলেও এর জন্য কেঁদে গা ভাসানোর কোনো কারণ দেখছি না, তাই চুপচাপ বসে রইলাম। কিন্তু উনি কথা শেষ হবার আগেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, আন্টি গায়ের রং তোমারটাও অহমরি সুন্দর না, তবু আমাদের মামু মশাই কিন্তু তোমার উপর ফিদা, কি বলো? চোখ টিপে। সো ওর গায়ের রং নিয়ে কথা বলে লাভ নাই, যার গরজ পড়বে সে দেখেই নিবে। তুমি তো আর ওকে বিয়ের পিড়িতে বসাতে চাচ্ছ না। শুভ্ররে বলা মামু তোমার উপর ফিদা কথাটা শুনেই খুশিতে গদগদ হয়ে গেলেন উনি। তারপর চোখ মুখ নাড়িয়ে বলে উঠলেন, শুভ্র তুইও না, কি যে বলিস, আর বিয়ের পিড়িতে বসালেই দোষ কি? আমারই তো ভাগ্নি, তাই না আপা? মা শুকনো হাসি দিয়ে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো। মার কথায় মহিলাটা যেন দ্বিগুণ উৎসাহ পেল। মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, দুলাভাই বলছিলাম কি, অভ্রর জন্য একটা ভালো পাত্রীর সন্ধান পেয়েছি, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আমি বলি কি, ওদের দুজনকে দেখা করার সুযোগটা দিলে ভালো হয় না? মেয়ে খুব মডার্ন, অভ্রর পর না হয় আপনার ভাগ্নে দুটোরও বিয়ের ব্যবস্থা করে দিব। মহিলাটির কথায় শুভ্র কিছুটা নড়ে চড়ে বসলেন। তারপর শান্ত দৃষ্টিতে মহিলাটির দিকে তাকিয়ে বলে উঠলেন, আন্টি ভাইয়ার ওভার মডার্ন মেয়ে পছন্দ না, এ পর্যন্ত তো কম মেয়ে দেখনি, তো এবার গিভ আপ করো। আমাদের কাছে মেয়ে আছে, এখানেই হয়ে যাবে ক্রস কানেকশন, তাই না বাবা? মানে? অবাক হয়ে, মেয়ে আছে মানে কি? বাবা এতদিন পরে ভাগ্নি পেলে এখনই আবার অন্য লোকের ঘরে দিয়ে দিবে? কই কই থাকবে কে জানে, বছরেও দেখা হবে কিনা আল্লাহই মালুম। তাই বলছি ভাইয়ার বিয়ে দেওয়ার হলে নিজের ভাগ্নির সাথেই দাও, তাহলে ভাগ্নিও পেলে, বৌমাও পেলে, ঘরে শান্তিও পেলে। ভেবে দেখো। মামুর মুখ দেখে মনে হচ্ছে শুভ্রর কথা তার বেশ মনে ধরেছে। তিনি খুশিতে গদগদ হয়ে বলে উঠলেন, বাহ শুভ্র, তোর কূটনৈতিক বুদ্ধি আছে বলতে হবে, ব্যাপারটা ভুল বলিসনি। ওরি রাদীব, তোদের কোনো সমস্যা না থাকলে রোদের সাথে। আমার দিকে তাকিয়ে মামু এটুকু বলতেই আমি চট করে অভ্র ভাইয়ার আপুর দিকে তাকালাম। আপু ভাবহীনভাবে স্থির হয়ে বসে আছে। অভ্র ভাইয়াকে দেখে মনে হচ্ছে সে চরম বিরক্ত। অভ্র ভাইয়ার বিরক্তিটা যেন আমাকেও হানা দিল মুহূর্তে, সাথে যোগ হলো চরম অস্বস্তি। মামু এসব কি বলছে? মাথা ঠিক আছে তো? আমি আর অভ্র ভাইয়া? ছি ছি ছি। আমার ভাবনার মাঝেই শুভ্র ভাইয়া হঠাৎ বলে উঠলেন, বাবা তুমি ওর দিকে তাকাচ্ছ কেন? হোয়াই? কথাটা বলে হুট করে উঠে দাঁড়িয়ে আমাকে ওনার জায়গায় বসতে বলে আমার জায়গাটা ছেড়ে দিতে বললেন। আমিও চুপচাপ উঠে গেলাম। উনি সাথে সাথে আমার ঠিক সামনে বসে পড়ে মামুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এদিকে নয় ওই দিকে তাকাও বাবা, আপুর দিকে ইশারা করে। এখানে কিচ্ছু নেই,
ওখানে পরীর মতো একটা মেয়ে বসে থাকতে তুমি এই পুচকি মেয়েটার দিকে কি করে তাকাও বলো তো? রোদ নয়, রুহি ইজ পারফেক্ট ফর ভাইয়া। শুভ্রর ভাইয়ার কথায় কাজ হলো বলেই মনে হলো। মামু কিছুক্ষণ শুভ্রর দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকেই বলে উঠলেন, ওকে, আমরা এই নিয়ে পরে কথা বলবো। তার আগে না হয় রুহি আর অভ্র নিজেদের মধ্যে কথা সেরে নিক। ওরি, রাদীপ, তোদের কোনো প্রবলেম নেই তো? আমার মাদের আমার ঘরে দিতে আপত্তি নেই তো? অনেক তো থাকলাম আপনজনের ছাড়া, এখন না হয়। মামুর কথা শেষ না হতেই বাবা বলে উঠলেন, আমাদের আপত্তি থাকার প্রশ্নই আসে না ইকবাল। তুই আমার আর ওরিয়ানার জন্য যা করেছিস তার কাছে এত কিছুই না। রুহি রাজি থাকলে আমাদের আর কোনো প্রবলেম নেই। আমি যেন এতক্ষণে হাফ ছেড়ে বাঁচলাম। মামু তো আমায় ভয় পাইয়ে দিয়েছিল। শুভ্রর এই কাজের জন্য তাকে হালকা ক্ষমা করা যেতে পারে। আমি তার বিরুদ্ধে কঠিন একটা দোয়া করেছি, উনার শাস্তিমূলক দোয়া। দোয়াটা হলো তার বউ যেন 10 জনের সাথে পরকিয়া করে। এখন বিরাট আফসোস হচ্ছে, না, ওনার বউ যেন পরকিয়ায় না জড়ায়। আমিন। ওনার বউ সম্পর্কিত শাস্তি মৌকুফ করা হলো। তবে হ্যাঁ, এই সামান্য কারণে তাকে সম্পূর্ণ ক্ষমা করা যায় না। সো সেই উছিলায় তার সাথে কথা অফ। কে জানে তাতে তার কোনো যায় আসবে কিনা। আবারও আমার ভাবনার ছেদ ঘটল ওই মহিলা কথায়। উনি বিস্ময় মাখা গলায় বলে উঠলেন, দুলাভাই, এই ছবির মেয়েটাই কি আপনার বোন? মানে এই আপা? মামু দোলালো। সাথে সাথে মহিলাটি চেঁচিয়ে বলে উঠলেন, ও মা, আপার চেয়ে তো ওনার ছোট মেয়ের চেহারার সাথে বেশি মিল মনে হচ্ছে ছবিটার। মামু হাসলেন, তারপর চশমাটা পরিষ্কার করতে করতে বলে উঠলেন, ওরি, কিশোরী বয়সে অনেকটা রোদের মতোই দেখতে ছিল। জানিস ওরি, ছোটবেলায় তোর ছবি দেখে শুভ্র রোজ বলতো, বাবা, ফুপি কি কিউট। ফুপির যদি ফুপির মতো দেখতে কোনো মেয়ে থাকে তাহলে আমি তাকে তুলে এনে বিয়ে করে ফেলবো। মামুর কথায় শুভ্র বিস্মম খেলেন। আমার দিকে একবার আজ চোখে দেখেই জোরপূর্বক একটা হাসি দিয়ে ফোনের বাহানা দিয়ে উপরে চলে গেলেন। ওনার ফর্সা গালে লজ্জাগুলো স্পষ্ট আকার ধারণ করেছিল। বাহ, এই খাটাসেরও তাহলে লজ্জা আছে। রাত 8:10। ফাঁকা রাস্তায় হেঁটে চলেছি। চিত্রা সকাল থেকে অনশন শুরু করেছে। আমরণ অনশন নয়, আবিয়া ভাঙন অনশন, অর্থাৎ বিয়ে ভাঙার আগ মুহূর্ত পর্যন্ত তার এই অনশন চলবে। সে কিছুতেই বিয়ে করবে না, এই দাবিকে সামনে রেখে নাওয়া খাওয়া বাদ দিয়ে রুমে দরজা দিয়েছে। আন্টি আমায় ডেকে পাঠিয়েছিলেন। তার ধারণা ওনার মিষ্টি কথার চেয়ে দরজার এপাশ থেকে আমার দেওয়া গালিগুলো বেশি কাজে দিবে। একদম পেটে যাওয়ার আগেই কাজ, অনেকটা হোমিওপ্যাথির মতো। বেস্ট ফ্রেন্ড বলে কথা। আমিও গেলাম, গিয়ে উচ্চমাপের কিছু গালি ছাড়লাম এবং কিছুক্ষণের মধ্যে সুরসুর করে দরজাও খুলে গেল। ব্যাপারটায় আন্টি আমার উপর ব্যাপক ইমপ্রেস। এই মুহূর্তে চিত্রাদের বাড়ি থেকেই ফিরছি। আমাদের বাসার এক নিয়ম, সারাদিন ঘুরোফিরো নো প্রবলেম, বাট সন্ধ্যার আগে বাসায় থাকা চাই। এ বিষয়ে নো হাঙ্কি পাঙ্কি। এই নিয়মটা আপাতত আপু আর আমার উপরেই জারি আছে। ভাইয়া যখন ভার্সিটিতে পড়তো তখন তার উপরও জারি ছিল এই নিয়ম, কিন্তু তার সময়সীমা ছিল রাত 8টা পর্যন্ত। এখন জব করায় তার উপর থেকেই নিয়ম উইথড্র করা হয়েছে। মাত্র রাত 8টা। ভেবেছিলাম একাই চলে যেতে পারবো, তাই আর ভাইয়াকে ফোন দেইনি। কিন্তু এই সময়ে যে রাস্তা এতটা ফাঁকা হয়ে যাবে ভাবিনি। একদম অস্বস্তিকর নীরবতা চারপাশে, তার উপর একটা রিক্সাও পাইনি। এ আর নতুন কি, আমার বিপদে কুকুর এগিয়ে আসলো, এই রিক্সাওয়ালা জাতি কখনো এগিয়ে আসে না। এদের সাথে আমার শত্রুতাটা যে কি ঠিক বুঝে উঠতে পারি না। হঠাৎ সামনে কিছু ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, নিজেদের মধ্যে কথা বলছে। আর একটু কাছে গিয়েই আত্মা শুকিয়ে গেল আমার। এই ছেলেগুলি তো সেদিন ভার্সিটিতে মাতলামো করছিল। হায় আল্লাহ, এবার কি হবে? কোন রকম মুখ লুকে পা বাড়াতে পথ আটকে দাঁড়ালো তারা। আজকে কাউকে দেখেই মাথানকুনি হচ্ছে না, সবাই একদম ফিট। আর এদের এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি ফিট, অজ্ঞান। কাপা কাপা চাহনিতে চারদিকে তাকাচ্ছি একটা আশার আলোর অপেক্ষায়, কিন্তু আশেপাশে কাউকেই চোখে পড়ল না। গলাটা শুকিয়ে আসছে রীতিমতো, বারবার ঢোক গিলে চলেছি। ঠিক তখনই একজন বলে উঠলেন, মাম্মা, পাখি তো নিজেই ধরা দিয়েছে রে। শুভ্রর জানেমান, ইস বাচ্চা মেয়েটা। সেদিন তো তোমার এই নরম হাতটা ধরার জন্য আমাদের বেদরাম কেলিয়েছে সে। মঞ্জুর তো হাতটাই ভেঙে দিছে। কত প্রেম, তাই না? কিন্তু এখন কে বাঁচাবে শুনি? দেখেন, আমি শুভ্র ভাইয়ার প্রেমিকা নই, আমাকে যেতে দিন বলছি। নয়তো কি সোনা, শুভ্রকে বলবা? তোমাকে বলার মতো অবস্থায় রাখলে তো বলবা। এমন অবস্থা করব যে শুভ্র চোখ তুলে তাকাতেও কেঁপে উঠবে। সেদিন ওর এলাকায় ছিলাম তাই কিছু করতে পারিনি, কিন্তু আজ এই সোহান, শুভ্র কি বলেছিল জানি সেদিন? ছেলেটির কথা পেছন থেকে তেল ছিটে চেহারার একটা ছেলে বলে উঠল, ভাই, শুভ্র ভাই বলছিল যে। ওই হারামজাদা চুপ। শুভ্রকে আবার ভাইকস কেন? বল শুভ্র হারামজাদা, বল ধমক দিয়ে। না আসলে ভাই, উনি বড়ই ভদ্র কিসেমের মানুষ, বিনা কারণে তো কিছু করে না, তাই ওনার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ কাজ করে আর কি। হারামজাদা বলতে পারুম না, এমনি বলি।
শুভ্রর চামচা কোথাকার, গালে থাপ্পড় বসিয়ে। হ্যাঁ এখন বল। থাপ্পড়টা খেয়েও ছেলেটার মধ্যে তেমন কোনো ভাবাবেগ হলো না। সে গালে হাত ঘষতে ঘষতে বলে উঠল, উনি কইছিলেন শালা আমার ভার্সিটিতে এসে আমারই কলিজায় হাত দেওয়ার সাহস কেমনে হয় তোদের? এই ভার্সিটির একটা মেয়ের দিকে চোখ তুলে তাকালে মাটিতে পুঁতে ফেলবো। আর এই যে একটু আগে মেয়েটার হাত ধরেছিলি, এর জন্য তোর হাতটা কেটে ফেলতে ইচ্ছে করছে। ওর হাতের কবজিতে লাল জখম হয়ে যাওয়াটা ঠিক এইখানে লাগছে। আর শুভ্রর বুকে আঘাত লাগে মানে অনেক কিছু। ভাই এরপর কি কইছিল ঠিক মনে নাই, তখন আমি চরখায় বেহুশ হয়ে গেছিলাম। তোরে দিয়া কিচ্ছু হবে না হারামজাদা। বিরক্তি নিয়ে, তো ময়না পাখি তোমার হাত ধরায় ওর বুকে কাটা লাগছে, আর যদি সারা শরীরে হাত রাখি তাহলে ওর কোথায় কোথায় লাগবে ভাবতে পারছো? ভয় আমার কলিজার ঠান্ডা হওয়ার উপক্রম হলো। শুভ্র ভাইয়ের কি দরকার ছিল এইসব করার? এখন ফেসে গেলাম তো। চোখ ফেটে কান্না আসছে কেন? যে ভাইয়াকে ফোন করে আসতে বললাম না। এখন কি হবে? কালকের খবরের কাগজে নিশ্চয়ই হেডলাইন বের হবে, গণধর্ষণের শিকার হয়ে এক বালিকার মৃত্যু। না না, বালিকা হবে না, যুবতী হবে। গণধর্ষণের শিকার হয়ে এক যুবতীর ভয়াবহ মৃত্যু। হ্যাঁ এবার পারফেক্ট। ছেলেগুলো এগিয়ে আসছে আমার দিকে। আমি স্থির দাঁড়িয়ে আছি, পা নাড়াবার ক্ষমতাই যেন পাচ্ছি না। হঠাৎ কারো চিৎকারে চমকে উঠলাম আমি। চোখ মেলে কোনো রকম দেখতে পেলাম সেই পরিচিত মুখ, সেই উদ্বিগ্ন চোখ। শুভ্র। দাঁড়িয়ে থাকা শক্তিটা আর নেই। গলা থেকে কথা বের হচ্ছে না কিছুতেই। মনে হচ্ছে কেউ একজন শক্ত করে চেপে ধরেছে গলা। শরীরের ভরটা ছেড়ে দিলে আমায় নিজের সাথে জড়িয়ে নিল শুভ্র। উদ্বিগ্ন কণ্ঠে কত কিছুই বলে চলেছে সে। রোদ, হোয়াট হ্যাপেন? তুমি এ সময় এখানে কেন? কথা বলো, কি হয়েছে তোমার? অনেক কিছুই বলতে চাইছি আমি, কিন্তু শক্তিটা পাচ্ছি না মোটেও। তবু আমায় বলতে হবে, ছেলেটাকে বাঁচাতে হবে। নিজের সবটুকু দিয়ে বলে উঠলাম, সাকিব, ওরা ওকে মরছে। এইটুকু বলেই চোখ বন্ধ করে নিলাম আমি। ভয় আর উত্তেজনায় শরীরে ন্যূনতম শক্তিটাও হারিয়ে ফেলেছি। চোখ খুলে রাখারও শক্তি নেই আমার। শুধু শুনে যাচ্ছি চারপাশের কথাগুলো। সারা শরীর থরথর করে কাঁপছে। শুভ্রা আমার মাথাটা বুকে চেপে ধরে বলে উঠলেন, সাহেল, সাব্বির, ওদিকে গিয়ে দেখো তো কি হয়েছে। গো ফাস্ট। রোদ, রোদ, ওপেন ইউর আইজ। বলো কে কি করেছে বলো। এই রোদ, একবার বলো, খুন করে ফেলবো তাকে। এমন কাঁপছো কেন? আমি তো আছি। উনি আমায় ক্রমাগত ডেকে চলেছেন। সেসব শুনতে পেলেও উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিছুক্ষণ পর বুঝতে পারলাম উনি আমায় কোলে তুলে নিয়েছেন। আমি যেন শূন্যে ভাসছি। নরম কোনো জায়গায় শুয়ে দিলেন আমায়। ঠিক তখনই কানে এলো কারো কথা, দোস্ত, সাকিব ছেলেটাকে ব্যাপক মেরেছে ফারুকরা। ওকে হসপিটালে পাঠিয়েছি। প্রচুর ব্লিডিং হচ্ছে। আল্লাহ জানে কি হবে। কেন মেরেছে? সাকিব তো বাচ্চা একটা ছেলে। ও তো কোনো রকম বেয়াদবি করার ছেলে নয়। আসলে ওরা রোদলার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল। ওকে বাঁচাতে গিয়েই শুভ্র আর কোনো কথা শোনা পেল না। কিছুক্ষণ পর হালকা করে বলে উঠল, ওকে। প্রায় আধা ঘন্টা হাতে পায়ে মালিশ করার পর শরীরে শক্তি পাচ্ছি আমি। মিটমিট করে চোখ মেলে তাকাতেই শুভ্র ভাইয়ার মুখটা ভেসে উঠল সামনে। শুকনো মুখে রক্তরাঙা দুটো চোখ। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই উজ্জ্বল হয়ে গেল ওনার মুখ। আমাকে এক হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে গাড়ি স্টার্ট দিলেন উনি। কিছুক্ষণ পরই গাড়ি থেমে গেল। আমাকে কোলে তুলে নিয়ে সরাসরি ঢুকে গেলেন ডক্টরের চেম্বারে। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, সাকিব ছেলেটা কি ঠিক আছে তো? ডক্টর আমায় ঘুমের ওষুধ দিয়েছেন, কিন্তু চোখ বুঝতে ইচ্ছে করছে না। শুভ্র ভাইয়াকে সাকিব ছেলেটার কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে খুব, কিন্তু পারছি না। কোনো রকম ঘুমে ঢুল ঢুলো প্রশ্নমাখা চোখে শুভ্র ভাইয়ার দিকে তাকালাম। উনি কি বুঝতে পারবেন আমার প্রশ্ন? আমার মন পড়ার ক্ষমতা কি তার আছে? আমাকে অবাক করে শুভ্র ভাইয়া আমার ডান হাতে হালকা চাপ দিয়ে বলে উঠলেন, সাকিব আইসিইউতে আছে, ঠিক হয়ে যাবে ও, চিন্তা করো না, তুমি একটু ঘুমাও, ইউ নিড রেস্ট। ওনার কথায় কোনো আশা খুঁজে পেলাম না, কিন্তু কিছু বলতেও পারলাম না। তার আগেই গহীন ঘুমে তলিয়ে গেলাম। জানি না কতক্ষণ ঘুমিয়েছি। চোখ মেলে দেখি বাবা মা, ভাইয়া, মামু, মামানি, অভ্র ভাইয়া সবাই দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। আমাকে চোখ মেলতে দেখি ওদের মুখের খুশির ঝিলিক খেলে গেল। চারপাশে কোথাও শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম না। সাকিব ছেলেটা কিছু হলো না তো? আমি কথা বলতে পারছি না। ব্যাপারটা খেয়াল করা মাত্রই এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল আমার মাঝে। মাকে কাছে রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না, কারণ শরীরের কোনো অঙ্গ নাড়ানোর শক্তি আমার নেই। অনেক চেষ্টা করেও পারছি না। ছটফট করছি, জোরে জোরে শ্বাস নিচ্ছি। কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? একসময় ডক্টর এলেন, আমার পাশে এসে বলে উঠলেন, রিল্যাক্স মামনি, রিল্যাক্স। আই নো তুমি কথা বলতে পারছো না, শরীর নাড়াতে পারছো না, একটু শান্ত হও, আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। ইউ আর আ ইন্টেলিজেন্ট গার্ল। সবারই এক ধরনের ফোবিয়া থাকে। কেউ অন্ধকারে ভয় পায়, কেউ পানিতে, কেউ কোনো জীবজন্তুতে। তোমার ফোবিয়াটা হলো রক্তে। তুমি রক্তে ভয় পাও, প্রচণ্ড রকম ভয় পাও। তুমি যে পরিস্থিতিতে ছিলে তাতে যে কোনো মেয়েই ভয় পেয়ে যাবে, এটা স্বাভাবিক। বাট তোমার সামনে ঘটা ঘটনাগুলো, তোমার দেখার রক্ত, এসব তোমার ব্রেন মেনে নিতে পারেনি, যার প্রভাব তোমার শরীরে পড়েছে। তুমি তোমার শরীরের কার্যক্ষম হারিয়েছ, সাথে কথা বলার শক্তি, কিন্তু ব্রেন সচল এবং সম্পূর্ণ সুস্থ। কিন্তু রোদ, তোমার সমস্যাগুলো সাময়িক।
24 ঘন্টার মধ্যে তোমার শারীরিক কার্যাবলী আবারও শুরু হবে, নো টেনশন। কিন্তু কথা কবে থেকে বলতে পারবে তা বলতে পারছি না, তবে খুব শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ভয়ের কারণে তোমার ব্রেনের রক্ত সঞ্চালন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তাই এমনটা হয়েছে। তবুও কনফিডেন্স রাখো, হাইপার হলে এর থেকেও বড় সমস্যায় পড়তে পারো। আমি তোমায় ঘুমের ইনজেকশন দিচ্ছি, আশা রাখছি তুমি ট্রামাটা কাটিয়ে উঠতে পারবে আর শারীরিক কার্যক্ষমতা ফিরে পাবে। তোমাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে। ইউ ক্যান ডু ইট রোদ, ট্রাই, ওকে? ডক্টর একটানা বলে গেলেন। আমিও শুনে যাচ্ছি, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মায়ের কান্নার আওয়াজ পাচ্ছি। আমি কি কখনোই সুস্থ হতে পারবো না, কথা বলতে পারবো না? আচ্ছা, সাকিব নামের ছেলেটা সুস্থ আছে তো? এমন ছেলে এখন পাওয়া যায় না। আমাদের সমাজের ছেলেরা 2 শ্রেণীতে ভাগ হয়ে গেছে এখন, 1 পশু শ্রেণী, 2 কাপুরুষ শ্রেণী। কিন্তু সাকিব এই 2 শ্রেণীর কোনোটারই আওতায় পড়ে না। ওকে আমাদের এই নষ্ট সমাজে বড্ড প্রয়োজন। ভাবতে ভাবতেই চোখ ভার হয়ে এলো। ঘুম, এই ঘুম থেকে আর উঠতে পারবো তো? শুভ্র ভাইয়া কোথায়? উনি কি এই ছেলেগুলোকে এমনি ছেড়ে দিবে? গভীর ঘুমেও কপালে কারো ঠোঁটের স্পর্শ পাচ্ছি। কেউ কপালে বারবার ঠোঁটা ছুঁয়ে চলেছে, কপালে টপাটপ পানি পড়ছে। আচ্ছা, আমার কেবিনের ছাদ কি ফুটো করা? বৃষ্টির পানি পড়ছে না কেউ কাঁদছে? কে? মা নাকি আপু নাকি অন্য কেউ? অনেক কষ্টে চোখ মেলে তাকালাম। ঘাতটা আস্তে করে ঘুরিয়ে দেখলাম কেউ নেই। দরজা নড়ছে মাত্রই কেউ বেরিয়ে গেল। কে ছিল ওটা? কপালে হাত রেখে পানির অস্তিত্বও পেলাম। তার মানে হ্যালুসিনেশন ছিল না, সত্যিই কেউ ছিল এখানে। কিন্তু কে? হঠাৎ করেই খেয়াল করলাম আমি হাত নাড়াতে পারছি, কিন্তু পাটা এখনো ভারী। কথাও বলতে পারছি না, নিজেকে অসহায় লাগছে। এভাবে শুয়ে থাকার কোনো মানে হয়? একটু পরেই ডাক্তার এলো, আমাকে খাবার খাওয়াতে বলে বেরিয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই দুনিয়ার সব খাবার এনে আমার সামনে রাখলো মামু। এসব এক্সপেন্সিভ বিশ্রী খাবার দেখেই চোখ মুখ কুঁচকে গেল আমার। আমাকে ধরে বসিয়ে রাখা হয়েছে, অনবরত এটা ওটা খাবার জন্য জোর করে চলেছে মা। কিন্তু আমিও প্রতিজ্ঞবদ্ধ, এসব কিছুতেই খাবো না। আমি কথা বলতে পারছি না বলে এরা আমার পছন্দের গুরুত্ব দেবে না, এটা কেমন কথা? 1 ঘন্টা যাবৎ চেষ্টা করে আম্মু তুমুল বিরক্তি নিয়ে বলে উঠলেন, না খেলে এভাবেই মুখ বন্ধ হয়ে পড়ে থাকতে হবে, বুঝতে পারছিস? মারে খেয়ে নে না সোনা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমি চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি, আমার মধ্যে কোনো হেলদুল নেই। তখনই দরজা খুলে ভেতরে ঢুকেই বলে উঠল কেউ, ফুপ্পি তুমি বাসায় গিয়ে রেস্ট নাও, আমি ওকে খাওয়াচ্ছি। মা ঘাড় ঘুরিয়ে শুভ্রকে দেখতে পেয়েই বলে উঠলেন, তুই পারবি? আমি 1 ঘন্টায় মুখটা খুলাতে পারলাম না। এত ফাজলাম হয়েছে মেয়েটা, অসুস্থ অবস্থায় ফাজলামও যাবে না। পারবো ফুপ্পি, তুমি যাও তো। মিষ্টি হেসে শিওর, 100% শিওর। আচ্ছা তাহলে তুই চেষ্টা করে দেখ, আমি আসছি। মা চলে যেতেই উনি বেডের সামনে রাখা চেয়ারে বসে পড়লেন। হাতের ব্যাগটা পাশে রেখে হাত পা টান টান করে মাথা পিছনের দিকে হেলিয়ে করে বসলেন। উনার গলার একটা অংশ উঁচু হয়ে আছে, বারবার উঠানামা করছে। অন্যরকম সুন্দর লাগছে ওনাকে। পরনে সাদা কালো চেক শার্ট, ব্রাউন কালারের জিন্স, হাতাটা কনুই পর্যন্ত গুটানো, বাম হাতে ব্যান্ডেজ, ডান হাতে ঘড়ি। চোখ দুটো লাল হয়ে ফুলে আছে, মনে হচ্ছে সারা রাত ঘুমননি উনি। সিল্কি চুলগুলো আজ প্রথম অগুছালো, কেমন পাগল পাগল ভাব চোখ মুখে। এই পাগল চেহারাটাই অন্য কাউকে পাগল করার জন্য যথেষ্ট। আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি। উনি আবার সোজা হয়ে বসলেন, ডান হাতে চুলগুলোতে হাত চালিয়ে বললেন, খাচ্ছ না কেন? ক্ষুধা পাইনি? আমি চুপচাপ বসে গোল গোল চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই মাথা নিচু করে মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে হেসে দিলেন। ওনার হাসি দেখে ভ্রু কুঁচকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে হাসি কন্ট্রোল করে বলে উঠলেন, রোদ ইউ নো হোয়াট, তুমি সবসময় এমন মুখ ফুলিয়ে চুপ করে বসে থাকলেও ব্যাপারটা খারাপ হবে না। ইউ আর লুকিং সো কিউট। গুলুমুলু গাল টেনে। ওনার এমন বিহেভ আমার জন্য অপরিচিত। আমি ভ্রু কুচকে ঠোঁট মুলে তাকিয়ে আছি। উনি আবারও বলে উঠলেন, ভ্রু কুচকাবে না, এখন বলো খাবে না? খেতে ইচ্ছা করছে না? আমি চুপচাপ ওনার দিকে তাকিয়ে আছি। বাচ্চাদের মতো কুটুর কুটুর চোখে তাকিয়ে আমার অসহায়ত্ব বোঝানোর চেষ্টা করছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা গলায় বললেন, ওকে নার্স। নার্স তৎক্ষণাৎ দরজা ঠেলে রুমে ঢুকলো একটা অল্প বয়সী নার্স। সেও টুকুর টুকুর চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র মুচকি হেসে বলল, এক্সকিউজ মি, এই খাবারগুলো নিয়ে যান। নার্সটা এখনো দাঁড়িয়েই আছে। মেয়েটাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে রাগী চোখে তাকিয়েই বলে উঠলেন, আপনি কি যাবেন? এবার নার্সটা নড়ে চড়ে উঠল, খাবারগুলো নিয়ে বেরিয়ে গেল। আমি আগের মতোই শান্ত হয়ে বসে আছি। ক্ষুধা লেগেছে ব্যাপক। এই খাটাসটা যে খাবার পাঠিয়ে দিল, তো আমি খাবো কি? এই সাদা বিলাই কি সুযোগের সদ্ব্যবহার করে আমাকে শাস্তি দেওয়ার পায়তারা করছে নাকি? এবার উনি পাশের ব্যাগ থেকে খাবারের বাটি বের করে প্লেটে সাজাতে লাগলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। একদম নর্মাল খাবার এনেছেন উনি,
বেগুন ভাজি, ছোট মাছের চচ্চড়ি, শাক পাতা, ডালের বড়া, খাবারগুলো দেখেই মুখে পানি এসে গেল আমার। উনি হাত ধুয়ে প্লেটটা সফটলি হাতে নিলেন, আমার মুখের সামনে খাবার ধরে বললেন, হা করো। আমিও তাড়াতাড়ি মুখে নিয়ে নিলাম। কথায় আছে না, পেট ঠান্ডা তো সব ঠান্ডা। এই মুহূর্তে ওনাকে একটা কিসি দিয়ে দেওয়া উচিত। উনি কিভাবে জানলেন এসব আমার ভালো লাগবে? হঠাৎই ওনার ফোন বেজে উঠল। বাম হাতে ফোনটা ধরে লাউডে দিয়ে বেডে রাখলেন। হ্যালো। হ্যাঁ সাহেল বল। দোস্ত, সাকিবের তো এখনো জ্ঞান ফিরল না, আর 2 ঘন্টা আছে অবজারভেশনের। এইবার আমার ভয় লাগছে, ছেলেটা বাঁচবে তো? উনি আমার দিকে একবার তাকিয়ে বলে উঠলেন, টেনশন নিস না, ঠিক হয়ে যাবে, ঠিক ওকে হতেই হবে। আল্লাহ ভরসা। আর শোন, তোর কথা মতো বেশ কয়েকটা মসজিদে সাকিব আর সানসেনের জন্য জুমার নামাজের পর দোয়া আর কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, পিচিমাইটা কেমন আছে? ভালো, বকবকানিটা নেই, তেজ আগের মতোই আছে। আচ্ছা, আরেকটা কথা, ফারুককে এখন হসপিটালে পাঠাবো? যে পরিমাণ রক্ত গুড়িয়েছে, আরও পড়লে তো ব্যাটা মরে যাবে। এ নিয়ে তোর সাথে পরে কথা বলছি, বাই। কথাটা বলেই ফোনটা কেটে দিলেন উনি। আমি বিস্ময়মাখা চোখে ওনার দিকে তাকিয়ে আছি। মাথায় চলছে সাকিবের কথা। ছেলেটা বাঁচবে তো? ওর কিছু হয়ে গেলে নিজেকে ক্ষমা কিভাবে করব আমি? চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি পাশের টেবিল থেকে টিস্যু এগিয়ে দিয়ে বললেন, চোখ মুছো, খবরদার, চোখের পানি পড়ছে তো খুন করে ফেলবো। সারাটা রাত টেনশনে রেখে এখন কাঁদছো, আর একটা ফোঁটা পড়লে এখনই খিচে দিব এক চর। আমি কাঁদো কাঁদো চোখে ওনার দিকে তাকিয়ে আছি। দেখো কেমন ফাজলিম ছেলে, আমার এই অবস্থায়ও আমায় চর মারতে চাইছে, খাটাস একটা। আজ কথা বলতে পারছি না বলে যা ইচ্ছে তাই বলবে নাকি? অবজারভেশনের লাস্ট আধা ঘন্টায় জ্ঞান ফিরেছে সাকিবের। এখন সে সুস্থ। কথাটা শুনে আনন্দে মানটা ভরে উঠেছিল আমার। হসপিটাল জিনিসটা আমার কোনো কালেই ভালো লাগে না, তবুও থাকতে হচ্ছে আমায়। বেডের উপর পা ছড়িয়ে বসে গেমস খেলছি। আশেপাশে কেউ নেই, সবাই বাসায় গেছে। হঠাৎ করে কোথা থেকে শুভ্র ভাইয়া এসে ধূপ করে বেডে শুয়ে পড়লেন। আমি হাঁ করে তাকিয়ে আছি। উনি হুট করে আমার হাতের ফোনটা নিয়েই বলে উঠলেন, কি গেম খেলো? আমি অ্যাঞ্জেলা খেলছিলাম। মাত্রই গোসল করাইছি, খাওয়াতেও দিল না খাটাসটা। উনি স্ক্রিনের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলে উঠলেন, ও মাই গড, লাইক সিরিয়াসলি তুমি এসব বাচ্চাদের গেমস খেলো? আরে আজকে তোমার বিয়ে হলে কালকেই তো বাচ্চার মা হয়ে যাবা, তখন এসব খেলবা? আমি কিছু বলছি না, চুপ করে টুকুর টুকুর চোখে তাকিয়ে আছি। কথা বলতে পারলে কিছু কড়া কথা শোনানো যেত ওনাকে, কিন্তু আপাতত ইচ্ছাটা চাপা দিতে হচ্ছে। উনি ফোনটা পাশে রেখে হতাশ গলায় বলে উঠলেন, তোমার বেবি হওয়ার পর তুমি আর প্রিন্সেস মোবাইল নিয়ে কোমর বেঁধে ঝগড়া করছো, তাও জাস্ট বিকজ এই ফালতু গেম খেলবে বলে। ভাবা যায়? আমি তো কল্পনা করি শিহরিত। আমি এবারও চুপ। উনি হুট করে উঠে একদম দাঁড়িয়ে গেলেন। পকেটে হাত দিয়ে পা হালকা ফাঁক করে টানটান হয়ে দাঁড়িয়েই বলে উঠলেন, ওই সাকিবকে দেখতে যাবা? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি। কথা বলার এবিলিটি থাকলে প্রথম যে কথাটা ওনাকে বলতাম তা হলো, আচ্ছা আপনি তো মাত্র গেলেন 20 মিনিট হলো, এখান থেকে বাসায় যেতে লাগে 10 মিনিট, যদি গাড়ি খুব জোরে চালানো হয় তবে। এই 20 মিনিটে আপনি ফ্রেশ হয়ে খেয়ে আসলেন কেমনে? ওনার চুল ভেজা, তার মানে গোসল করেছেন। পরনে লাল রঙের টি শার্ট আর অ্যাশ 3/4 প্যান্ট, পায়ে একজোড়া চটি জুতা। কি অদ্ভুত ড্রেস পরে এসছেন উনি। তবুও মনে হচ্ছে উনি এই ড্রেসটা না পরলে মারাত্মক একটা ভুল করতেন। এই পরিবেশে যেন শুধুমাত্র এই পোশাকই মানায়। লেপ্টে থাকা ভেজা ভেজা পায়ের লোমগুলো গিয়ে আকর্ষণীয়। উনি আমার দিকে ঝুঁকে এসেই বলে উঠলেন, কি যাবা? আমি উনার চোখের দিকে তাকালাম। উনি ভ্রু নাচিয়ে প্রশ্ন করলেন, যাবো কিনা। আমিও ফটাফট নেমে পড়লাম বেড থেকে। যেই না দরজার দিকে পা বাড়ালাম, উনি গম্ভীর গলায় বলে উঠলেন, দাঁড়াও। আমি পেছনে ফিরে ভ্রু কুসকে তাকাতেই বেডের পর রাখা আমার কাপড়ের ব্যাগ থেকে একটা ওড়না বের করে জড়িয়ে দিলেন আমার গায়ে। সঙ্গে গা জ্বালানো একটা কথাও বললেন, ওড়না ছাড়াই দৌড়াচ্ছ, পারলে বুঝি জামাটাও বেঁকে যেতে। এই কথা শোনার পর মনে প্রথম কথাটা উদয় হয়েছিল, তা হলো, বেটা তোর বউ মেথরের সাথে ভাইগা যাব দেখানিস। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে আছি। উনি সেদিকে পাত্তা না দিয়ে বলে উঠলেন, এত ফুসফুস করে লাভ নেই, কথা নাই তবু তেজ 16 আনা। চলো, ধমক দিয়ে। আজ কথা বলতে পারি না বলে এইভাবে অপমান? এই সাদা বিলাইকে যদি আমি না কাঁদাইছি তো আমার নামও রোদ না। সাকিবকে বেডে শুয়ে আছে, বাম হাত আর ডান পা প্লাস্টার করা, মাথায় ব্যান্ডেজ, শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন। আমাদের দেখেই হেসে মুখে বলে উঠল সাকিব, ভাবি ভালো আছেন? আমি মুচকি হাসলাম মাত্র, সাথে সাথেই পাশ থেকে বনে উঠল শুভ্র, সাকিব তোর ভাবির ব্যাটারি ডাউন হয়ে গেছে, আপাতত কথার স্টক শেষ। আমি রাগী চোখে উনার দিকে তাকিয়ে আছি, আর সাকিব অবধ চোখে তাকিয়ে আছে আমার দিকে। শুভ্র এবার একটু গম্ভীর হয়ে সাকিবের ডান হাতে হাত রাখলেন, অন্য হাত রাখলেন মাথায়।
সাকিব উনার দিকে তাকিয়েতেই বলে উঠলেন, থ্যাঙ্কস রে, জান বাঁচিয়ে দিচ্ছিস তুই। এই পিচ্চিটা আমাদের ফ্যামিলির জান, সেই হিসেবে আমাদের জানটা বাঁচিয়ে দিয়েছিস রে ভাই। ওর কিছু হলে জাস্ট পাগল হয়ে যেতাম। আই মিন বাবা ফুপ্পি একদম পাগল হয়ে যেত। থ্যাঙ্কস এ লট। সাকিব মুচকি হেসে বলে উঠল, ভাই ধন্যবাদের জন্য আমি এসব করিনি, করেছি মানবতার খাতিরে। কাল চমি সেখান থেকে পালিয়ে আসলে মেয়েদের মনে ছেলেদের জন্য একটা ঘৃণা, একটা অবিশ্বাসী তৈরি হতো। যদিও ছেলেদের প্রতি মেয়েদের বিশ্বাস এখন নাই বললেই চলে, কিন্তু সব ছেলে তো এক নয়। এখনও অনেক ছেলেরা কাপুরুষের সমাজে মা বোনকে বাঁচাতে বীরত্ব দেখায়। আমার তো কিছুই হয়নি ভাই, দুদিনেই ফিট হয়ে যাব। ওখান থেকে পালিয়ে আসলে মনটা একদম আনফিট হয়ে যেত ভাই, নিজের চোখেই নিচে নেমে যেতাম ভাই। কিছুদিন আগে আপনি বলছিলেন ভাই, জীবন নয় আত্মসম্মানটা আগে। আত্মসম্মান হারিয়ে মরে মরে বাঁচাচ্ছে, আত্মসম্মান নিয়ে মরে গিয়ে বেঁচে যাওয়া অনেক ভালো। আমিও সেটাই মানছি। ঠিক করেছি না ভাই? একদম ঠিক করেছিস। আই এম প্রাউড অফ ইউ ছোটে। আমি চুপচাপ দাঁড়িয়ে শুনে যাচ্ছি, ছেলেটার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ কাজ করছে আমার মাঝে। সাকিব আমার দিকে তাকিয়ে হেসে উঠে শুভ্র ভাইয়ার দিকে তাকিয়ে আবারও বলে উঠল, ভাই আপনি ভাবিকে আর কথা বলতে পারবে না? আরে না, তার ভাবি সাময়িকভাবে চুপ করে আছে, পৃথিবীর মানুষকে একটু শান্তি দিচ্ছে আর কি, ক্ষণিকের শান্তি। দুদিন পর আবারও বকবক পকবক শুরু হয়ে যাবে, নো টেনশন। শয়তানি হাসি দিয়ে, ব্যাটা বজ্জাসটা সুযোগের সদ্ব্যবহার বেশ ভালোই করছে, কিন্তু আমিও কম কিসে। দিলাম উনার পায়ে জোরে এক পাড়া, এখন বুঝো ঠেলা। উনি লাফিয়ে উঠে বলে উঠলেন, উফ, পাড়া দিলে কেন? আমি নাকমুখ খিচে ওনার পকেট থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে একটা মেসেজ টাইপ করে ওনার সামনে ধরলাম। আমাকে তোর ভাবি বলছেন কেন? মেসেজটা দেখে ভ্রু কুচকে বলে উঠলেন উনি, আরে সাকিব যেন বুঝতে সুবিধা হয় তাই বললাম আর কি। বাচ্চা মানুষ না ও, তার উপর মাথায় আঘাত পাইছে, বুঝোই তো, ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আমি এবার আরেকটা মেসেজ টাইপ করে সাকিবের সামনে ধরলাম, আমাকে ভাবি ডাকেন কেন, ওয়াই? সাকিব মেসেজটা পড়ে মুচকি হেসে বলে উঠল, আসলে কি ভাবি, আপনাকে দেখলে আমার মন আর মুখ দুটোই খালি ধাক্কায় বলে ভাবি বল, ভাবি বল, তাই ভাবি বলে ফেলি। মায়ের আদেশ মনের কথা শুনতে হয়, মনের আওস অপূর্ণ রাখতে নাই, বুঝে নেই তো মায়ের আদেশ। আমি কিছু লিখব, তখনই একটা নার্স দরজা ছেলে ভেতরে ঢুকলো। এই নার্স সেই নার্স যে শুভ্র ভাইয়াকে দেখে হ্যাং মারে বারবার। এবারও তার ব্যতিক্রম হলো না। কি বলতে এসছে সেটা ভুলে অপলক তাকিয়ে রইল শুভ্রর মুখের দিকে। আমি একবার শুভ্র তো একবার নার্সের মুখের দিকে তাকাচ্ছি। আহা, বেচারি ক্রাশ খাইছে, কিন্তু শুভ্র ভাইয়ার সেদিকে পাত্তা নাই। উনি এদিক ওদিক তাকিয়ে এটা সেটা দেখছে, কখনো বা আমার দিকে তাকাচ্ছে। আমার খুব ইচ্ছে করছে শুভ্র ভাইয়াকে বলি, ভাইয়া নার্স বেচারি ক্রাশ খাইছে, একটু তার দিকে মুখ তুলে থাকান, কিন্তু বলা হলো না। অতঃপর অন্য একটি নার্স এসে বলল রুম ফাঁকা করতে এবং আমার ওষুধের টাইম হয়ে গেছে। যুবতী নার্সটা আমায় ওষুধ খাওয়াবে, আমি যেন কেবিনে যাই। কথাটা বলা শেষ হতেই শুভ্র ভাইয়া বলে উঠলেন, নো, এই ভদ্রমহিলাকে নিয়ে যান, ওনাকে খাওয়াতে হবে না ওষুধ। ওনাকে দেখে মনে হচ্ছে না উনি এই দুনিয়াতে আছে, পরে উল্টাপাল্টা কী সব ওষুধ খাইয়ে দিবে। আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, আমারটা যত্ন আমি নিতে পারবো। ইউ মে গো নাও। বাট স্যার, এটাও ডিউটি মাই ফুট। কি ডিউটি করছেন দেখতেই পাচ্ছি। ওনার ফলিশ ডিউটি করতে গিয়ে আমার পেশেন্ট মরে যাক, তাই না? দেখুন, আপনারা আপনাদের কাজে যান, ওর জন্য আমি একাই যথেষ্ট। গো নাও। নার্স দুটো বেরিয়ে যেতেই আমরাও বেরিয়ে এলাম। গাল ফুলিয়ে হাঁটছি, আমার কতগুলো কথা মিস হয়ে যাচ্ছে। ওফ, ভাল লাগে না। হাঁটতে হাঁটতে উনি বলে উঠলেন, এভাবে গাল ফুলিয়ে রেখো না প্লিজ, বুকে হাত দিয়ে, এখানে ব্যথা লাগে। ওনার কথা শুনে কি রিয়াকশন দিব বুঝতে পারছি। উনি কি মিন করলেন? আমার গাল ফুলানোর সাথে ওনার বুকের ব্যথার সম্পর্ক